অনেক অজানা অজানা গন্তব্যের কথা, ইতিহাসের বিপুল হয়ে যাওয়া বৈচিত্র্যময় অনেক কথা, যেটা সবার আড়ালে, সবার অগোচরে, সবার কাছ থেকে এক ধোঁয়াশা পাতা। কারোর ধোঁয়াশার আড়ালে আচ্ছন্ন এক অন্তর্গহীন ভুবনে গুহার সমতল কিছু সুরার বাস্তবতা। আগন্তুকটি কোনো কিছু বলে না, আগন্তুকটি চুপ করে আছে। আগন্তুকটি কোনো কথা না বলে একটা বক্স বের করে। বক্সের ভিতর থেকে কিছু দেখা যায়। একজন মানুষ, একজন মানুষকে টর্চার করার জন্য যত সামগ্রী প্রয়োজন, ঠিক ততগুলোই সামগ্রী তার এই বক্সের ভিতরে রাখা আছে, যেটা থেকে খানিকটা শরীরটা শিহরিত হয়ে ওঠে চেয়ারে বাঁধা অবস্থায় থাকা ছেলেটি। আগন্তুকটি এক এক করে সেগুলো বের করে টেবিলের উপরে রাখতে থাকে। অন্যদিকে, বাবা, বাবা, কোথায় তুমি? এদিকে এসো, তাড়াতাড়ি এসো বলছি। মেয়ের মুখ থেকে এরকম কথা শুনে হন্তদন্ত হয়ে সিঁড়ি ভেদ করে ডাইনিং রুমে এসে সোফায় বসলেন ইসলাম মিয়া। সোফায় বসে পড়ার পরে হাতে থাকা কিছু ডায়েরিগুলো টেবিলের উপরে রাখেন। তারপর শান্ত কণ্ঠে মেয়ের দিকে তাকিয়ে বলে ওঠে, কি হয়েছে মা, বলো। আজকে আমার একটা গুরুত্বপূর্ণ কাজ আছে, যেটার জন্য আমাকে দ্রুত কোর্টে যেতে হবে। বাবার মুখে এরকম কথা শুনে এবার মেয়েটি রাগান্বিত কণ্ঠে ঝাড়ি দিয়ে কথাগুলো বলে ওঠে, বাবা, সবই তো ঠিক আছে, কিন্তু তোমার এই দুইটা বডিগার্ড, আমি যেখানে যাই সেখানে কেন যাই? আমি চাই না তোমার এরকম বডিগার্ড। এদেরকে বলে দাও আমি যেখানে যাব ওরা যেন আমার সাথে সব জায়গায় না যায়, নাহলে কিন্তু আমি ভয়ানক কাণ্ড ঘটিয়ে দিয়ে দিব। মেয়ের মুখে এরকম কথা শুনে ইসলাম মিয়া কি বলবে বুঝতে পারে না। ইসলাম মিয়া আর কোনো কিছু ভেবে উপায় না বের করতে পেরে মেয়ের খুশির জন্য বলে ওঠে, ওকে, ঠিক আছে আম্মু, আমি ওদেরকে বলে দিয়েছি ওরা তোমার সাথে তেমন কোথাও যাবে না। তবে হ্যাঁ, তুমি কোথাও গেলে ওরা অবশ্যই যাবে, কিন্তু তোমার থেকে দূরে থাকবে। কারণ তুমি হয়তো জানো না যে আমাকে কতগুলো কেস হ্যান্ডেল করতে হয়। এমনও আসামি আছে যারা আমাকে কোর্টের ভেতরেই হুমকি দেয়। আমি চাই না আইনকে বাঁচাতে গিয়ে আমি আমার পরিবারকে হারিয়ে ফেলি। তাই আমি যেটাই বলছি সেটাই শেষ। মেয়েকে আর তেমন কোনো কিছু বলার আগে সুযোগ না দিয়ে বেরিয়ে পড়ে জজ সাহেব ইসলাম মিয়া। অন্যদিকে আবার আগন্তুকটি এক এক করে সকল রকম মরণ যন্ত্রণা দেওয়ার জন্য তার বক্স থেকে সকল রকম সামগ্রী বের করে টেবিলের উপরে রাখে। রক্তাক্ত শরীর নিয়ে চেয়ারের সাথে বাঁধা অবস্থায় থাকা ছেলেটি আর চোখে সেদিকে তাকিয়ে চোখে নোনা পানিগুলো ঝরাচ্ছে। ছেলেটি একটি ইলেকট্রিক্যাল তার নেয়, সেটা 3 ফেসওয়ালা তার ইলেকট্রিক্যাল বোর্ডের মধ্যে জয়েন্টটা করে দেয়। তারপর ছেলেটির মাথায়, পায়ে, হাতে ইলেকট্রিক্যাল শক দেওয়ার জন্য কিবোর্ডে গিয়ে সুইচ দেয়, আবার বন্ধ করে, আবার সুইচ দেয়, আবার বন্ধ করে। ছেলেটির অবস্থা প্রায় নাজেহাল। যে যে জায়গায় ইলেকট্রিক্যাল শক বেশি লেগেছে সেই জায়গাগুলো পুড়ে গেছে। ছেলেটি ইলেকট্রিক শক খাওয়ার কারণে পুরো ঝলসে গেছে। তারপর আগন্তুকটি ছেলেটিকে একটা টেবিলের উপরে শুয়ে দেয়। তারপর একটা হাতুড়ি নিয়ে একের পর এক হাত থেকে শুরু করে পা পর্যন্ত, ঘাড় থেকে কোমর পর্যন্ত হাতুড়ি দিয়ে বাড়ি দিতে থাকে। ছেলেটি শুধু চিৎকার করছে, কিন্তু তার চিৎকার বাহিরে বের হচ্ছে না, কেননা তার মুখের ভিতরে কাপড় ঢুকিয়ে দিয়েছে। সেই কাপড় ঢুকিয়ে দেওয়ার ভিতরে যেন অসম্ভব যন্ত্রণার শিকার হচ্ছে ছেলেটি। কারণ মুখের ভিতরে লাল মরিচের লঙ্কার সাথে কালা জিরে এবং ঝাঁঝালো রসুন, অতিরিক্ত মাত্রায় লবণ মুখে ঢুকিয়ে দিয়ে তার উপরে কাপড় দিয়ে মুখটা বন্ধ করে দেয় ছেলেটির। ছেলেটি শুধু চিৎকার করছে, চিৎকার বের হয় না। হাতুড়ি দিয়ে অনেক যন্ত্রণা করার পর পুরো শরীরটাকে থেতলে দেয়। মাংসগুলো যেন ফেটে গেছে, শরীরের সাথে চামড়াটা যেন লেপ্টে আছে, লাল রক্তটা যেন শরীরের চলাচল দেখা যাচ্ছে। শরীরের শিরা উপশিরা রগগুলো যেন শিহরিত হয়ে উঠেছে। আগন্তুকটি আবার হাসি দেয়,
বলে ওঠে, জানিস তো ভাই, যে জিনিসের প্রতি একবার মায়াটা বেড়ে যায় না, সেই জিনিসটা পাওয়ার জন্য সেই মানুষটা অন্য আর একটা মানুষকে মেরে ফেলতেও দুইবার ভাবে না। শুধু মেরে ফেলতে নয়, সেই জিনিসটাকে সে পাওয়ার জন্য ব্যাকুল হয়ে ওঠে। ওই জিনিসটার জন্য যে সে যা ইচ্ছে তাই করতে পারে। যেমন তোর একটা ভুলের জন্য এখন তুই এইখানে আটকা আছিস। আগন্তুকটির মুখে এরকম কথা শুনে আরো ভয় পেয়ে যায় ছেলেটি। ছেলেটি ড্যাব ড্যাব চোখে তাকিয়ে আছে। ছেলেটিকে টেবিলের উপর শুয়ে রাখা অবস্থায় এক একটা ব্রেক নিয়ে ছেলেটির পিঠের উপরে হাতে পায়ে হাতুড়ি দিয়ে ব্রেক মেরে দেয় টেবিলের সাথে। তারপর একটা ড্রিল মেশিন নেয়, ছেলেটি দুই হাঁটুর মধ্যে ফুটো তৈরি করে দেয়। পাগলের মতো হাসছে আর এসব করছে। যে হাত দিয়ে তার প্রিয় জিনিসটাকে সে ধরেছিল সেই হাতের উপর ড্রিল মেশিন দিয়ে এক একটা করে আঙ্গুলের ছিদ্র করে ফেলে। হাতের তালুগুলো যেন এক ছিদ্রবিহীন অস্তিত্বহীন মানুষের হাত হয়ে গেছে। হাতের রগ, শিরা, উপশিরা, হাড় হাড্ডি সব দেখা যাচ্ছে। আগন্তুকটিকে কেন জানি না ওর প্রতি একটু মায়া হয়, তাই ওর মুখের ভিতর থেকে কাপড়টা বের করে সাথে সাথে ছেলেটি যেন জান্নাতি নিঃশ্বাস নেয়। চিৎকার করে কাঁদতে কাঁদতে বলে ওঠে, ভাই আমাকে ছেড়ে দাও, আমার ভুল হয়ে গেছে। আমি ভাবতে পারিনি যে ও তোমার প্রিয় পছন্দের জিনিস। আমি ভুল করে ধরে ফেলেছিলাম, নিজের করে নিব বলে আমি ওর কাছে মাপ চেয়ে নিব। অনেক অত্যাচার করলে, এবার অন্তত আমাকে ছেড়ে দাও। আমার ফ্যামিলির কাছে যেতে পারবো, বেঁচে থাকতে আরও ভার্সিটিতে যাব না। ভাইয়া প্রাণটা আমার ভিক্ষা দাও। ছেলেটির মুখে এরকম কথা শুনে ছেলেটিকে আর কোনো কিছু বলতে না দিয়ে আবার ছেলেটির মুখের ভিতর কাপড় ঢুকিয়ে দেয়। তারপর আগন্তুকটি ছেলেটিকে উল্টো করে ঝুলিয়ে দেয়। সত্যি কথা বলতে আগন্তুকটির মাথা কাজ করছে না। সে যা করে নিজের ইচ্ছাই করে, যা করবে সেটা নিজের ভাবনাতেই করবে। সে নিজেকে ছাড়া আর কারোর কথা শোনে না। নিজের মন আর নিজের আত্মার সাথে সে বন্ধুত্ব করেছে। আগন্তুকটি ভীষণ ভয়ানক। যখন সে বলেছে তখন সে করে দেখাবে। তারপর আগন্তুকটি ধারালো একটি চাকু নিয়ে ছেলেটির পায়ের কবজি চামড়া কেটে দেয়। সাথে সাথে গড় গড় করে রক্ত বের হতে থাকে। তারপর আস্তে আস্তে পা থেকে চামড়াগুলোকে নিচের দিকে ছিলতে শুরু করে। ছেলেটির যেন জীবন থেকে আত্মাটা বেরিয়ে যাচ্ছে, মৃত্যু যেন তার সন্নিকটে। ছেলেটির চিৎকার বাহিরে বের হয় না। ছেলেটি মরণ যন্ত্রণায় পাগল কুত্তার মতো চিৎকার করছে, কিন্তু মৃত্যু তাকে বরণ করছে না। ছেলেটি যেন নিজের মৃত্যুটাকে খুব কষ্ট করে উপলব্ধি করতে পারছে। আগন্তুকটি ছেলেটির শরীর থেকে জীবন্ত অবস্থায় চামড়াগুলো ছিঁড়তে শুরু করে। ছিঁড়তে এক পর্যায়ে শরীর থেকে পুরো চামড়াটাকে আলাদা করে ফেলে। শরীরে শুধু গোস্তগুলো দেখা যাচ্ছে। রক্তাক্ত হয়ে গেছে, রক্তবিহীন হয়ে গেছে ছেলেটির শরীর। সারা রুমে সাদা রঙের ফ্লোরটা রক্তে লাল, রক্তাক্ত হয়ে গেছে। ছেলেটির জীবনটা শুধু ধূপ ধূপ করছে। আগন্তুকটি আবার একটা ভিডিও করেছে ইউটিউব, ফেসবুক এবং আরও জনপ্রিয় অ্যাপগুলোতে আপলোড করার জন্য। তারপর আরও একটা ধারালো ছুরি নিয়ে ছেলেটির শরীর থেকে গোস্তগুলোকে পিস পিস করে তার শরীর থেকে ছেলেটির গোস্তগুলোকে বের করে নিতে থাকে। ছুরিটা দিয়ে যতবার তার শরীর থেকে গোস্ত বের করার জন্য আঘাত করছে, ততবার যেন ছেলেটির কলিজায় গিয়ে আঘাতটা লাগছে। ছেলেটি এক পর্যায়ে তার এরকম মরণ যন্ত্রণা আর সহ্য করতে না পেরে নিজেকে শ্বাসরোধ করে মেরে ফেলে নিজেই নিজেকে। অর্থাৎ সে নিজের নিঃশ্বাসটাকে বাইরে ফেলছিল, সেই নিঃশ্বাসটাকে আর ভিতরে নেয়নি। নিজের নিঃশ্বাসটাকে বন্ধ রেখে ছেলেটি মরণ যন্ত্রণার হাত থেকে বেঁচে থাকার জন্য পরপারের উদ্দেশ্যে রওনা দিয়েছে। আগন্তুকটি এটা দেখে এক অন্যরকম হাসিতে মেতে ওঠে। তারপর আগন্তুকটি সেই ভিডিওটাকে ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ আরও অন্যান্য জনপ্রিয় অ্যাপগুলোতে পাবলিশ করে দেয়। মুহূর্তের মধ্যেই যেন ভাইরাল হয়ে যায়। ভিডিওটা ছড়িয়ে পড়ে পুরো বাংলাদেশ সহ বাংলাদেশের আশেপাশের দেশগুলোতে, যেমন ইন্ডিয়া, আফগানিস্তান, পাকিস্তান, ভুটান, আরও অনেক দেশগুলোতে।
এক ভয়ের আতঙ্ক শুরু হয়ে যায়, যেন পুরো ফেসবুকে হাহাকার আর আর্তনাদ ছড়িয়ে পড়ে। সবার মুখে শুধু একটাই কথা, শহরের প্রভাবশালী ছেলে যদি এই অবস্থা করে একজন অজানা কুখ্যাত সন্ত্রাসী, তাহলে না জানি সাধারণ মানুষের কি অবস্থা করে এই সন্ত্রাসী। ছোট থেকে বড় পর্যন্ত সবাই যেন আতঙ্কে ও ভয়ে আছে। কেউ এখন বাসার বাইরে তেমন আড্ডা দেয় না, সবাই যেন ঘরের ভিতরে ঘরবন্দি হয়ে আছে। আসলে এতক্ষণ কি হলো বা কি হয়েছে কোনোটাই আপনারা বুঝে উঠতে পারেননি, তাই না? কোনো সমস্যা নেই, আমি সবটাই খোলসা করে বলছি যে কি হয়েছিল, কেনই বা আগন্তুকটি ওই ছেলেটাকে নৃশংসভাবে হত্যা করলো। তবে কমেন্ট করে জানাবেন, এর থেকেও ভয়ঙ্কর গল্প শুনতে চাও নাকি এর থেকে আরও কম ভয়ঙ্কর গল্প শুনতে চাও? জনপ্রিয় সবার পরিচিত আমাদের রাজশাহী শহর। রাজশাহী শহরে রাজশাহী ভার্সিটিতে কম বেশি পড়তে আসে বাহিরের দেশগুলো থেকে শুরু করে বাহিরের অঞ্চল, বাহিরের ডিস্ট্রিক্ট, বাহিরের বিভাগগুলো থেকে আমাদের বাংলাদেশের ছাত্রছাত্রীরা। আর এই রাজশাহী শহরটাতে যেমনই লেখাপড়ার পাশাপাশি তেমনি চলে আরও অনেক রকমের বেহায়াপনা কাজের সাথে অশ্লীল কাজ আর অন্যান্য যেগুলো বলাই যায় না। আমাদের জজ সাহেবের মেয়ে এই ভার্সিটিতেই পড়ে। জজ ইসলাম সাহেবের মেয়ে তানিয়া। তানিয়া দেখতে অসম্ভব সুন্দর, ফর্সা অর্জুন বর্ণের, এক লাজুক লতা গোলাপি পরি। পঞ্চমকর ডিস্ট্রিক্ট থেকে পড়তে যায় সেখানে এক ছেলে বললেও ভুল হবে, বলতে হবে আগুনের গোলা, পুরো আগুনের গোলা। ছেলেটাকে বুঝলে নরম আর ভাবলে গরম। আজ ছেলেটি ভার্সিটিতে প্রথম দিন, কাঁধে ব্যাগ, চোখে সানগ্লাস, পরনে স্টাইলিশ প্যান্টের সাথে ম্যাচিং করা টি শার্ট আর হাতে ঘড়ি। বাইক নিয়ে প্রবেশ করছে রাজশাহী ভার্সিটির মাঠে। সবাই ছেলেটির দিকে হাঁ করে তাকিয়ে আছে। ছেলেটি কোনো দিকে না তাকিয়ে তার বাইকটিকে পার্কিং করে, নিজের ক্লাসরুমের অর্থাৎ প্রিন্সিপালের রুমের উদ্দেশ্যে রওনা দেয়। যখনই সিঁড়ি দিয়ে উপরে উঠতে যাবে তখনই যেন কারোর সাথে ধাক্কা খেয়ে না পড়ে গিয়েও বেঁচে যায়, কিন্তু যে ধাক্কা খেয়েছে সে ফ্লোরে পড়ে যায়। পড়ে যাওয়ার সাথে সাথে চিৎকার দিয়ে বলে ওঠে, ওরে আমার কোমরটা বুঝি ভেঙে গেল রে। ছেলেটি মেয়েটার কথায় তার চোখ থেকে সানগ্লাসটা খুলে ফেলে। মেয়েটার দিকে তাকিয়ে তো প্রথম দেখায় যেন ছেলেটির শরীরে 11,000 ভোল্টের এক শীতল বাতাস প্রবাহিত হয়ে যায়। হাঁ করে তাকিয়ে আছে। হঠাৎ করে মেয়েটি ছেলেটার দিকে তাকিয়ে তো অবাক, কেন ছেলেটি হাঁ করে চোখ তার দিকে। এটা দেখে মেয়েটি ফ্লোর থেকে উঠে গিয়ে ছেলেটির সামনে তুড়ি বাজাতেই ছেলেটির হুঁশ ফিরে আসে। তারপর মেয়েটি ঝাড়ি দিয়ে বলে ওঠে, কিরে বেটা, তুই কি চোখ উপরে নিয়ে ঘুরিস নাকি রাস্তাঘাটে? ফেলে দিয়ে তো আমার কোমর দিলি ভেঙে। ছেলেটি কোনো কথা বলে না, হাঁ করে তাকিয়ে আছে মেয়েটার দিকে। মেয়েটি এটা দেখে ছেলেটির কলার ধরে মেয়েটা তার মুখের সামনে আবার ছাড়ি দিয়ে বলে ওঠে, কিরে বলদার বাচ্চা বলদ, তুই এভাবে কি দেখছিস? দেখে তো মনে হচ্ছে ভার্সিটিতে নতুন। যা, তুই নতুন বলেই তোকে ছেড়ে দিলাম। নেক্সট টাইম চোখগুলো নিচের দিক দিয়ে সোজা তাকিয়ে হাঁটবি। কথাগুলো বলে মেয়েটি চলে যায়। ছেলেটি কোনো কথা বলে না, চুপচাপ প্রিন্সিপালের রুমে গিয়ে পরিচয় হয়ে নিজের ক্লাসরুমে চলে যায়। সেখানে গিয়ে তো আরও অবাক, কেননা সেখানে গিয়ে দেখতে পায় তার ব্যাচেই পড়েছে সেই মেয়েটি। ছেলেটির পাশে আরেকটি ছেলে বসেছিল, পলাশ নামের ছেলেটি। হাত বাড়িয়ে দিয়ে বলে ওঠে, হাই, আমি পলাশ। এই ভার্সিটিতে দীর্ঘ 3 বছর ধরে লেখাপড়া করছি। তুমি নিশ্চয়ই নতুন, আমরা বন্ধু হতে পারি? হাই, আমি ফারুক। এই ভার্সিটিতে নতুন ভর্তি হয়েছি। এখন থেকে পড়ালেখা কমপ্লিট করে যে কোনো একটা জায়গায় সেটেল হয়ে যাব। হ্যাঁ শিওর, অবশ্যই আমরা ফ্রেন্ড হতে পারি। তারপর দুজনে অনেক কথা বলে। এক পর্যায়ে ফারুক নামের ছেলেটি জিজ্ঞাসা করে বলে ওঠে, আচ্ছা বন্ধু, তোকে একটা কথা জিজ্ঞেস করব? করতে পারিস, যে কোনো প্রশ্ন, কোনো সমস্যা নেই। তোর প্রশ্নের উত্তর দিতে আমি রাজি আছি, বল। পলাশের কথা শুনে এবার ফারুক আমতা আমতা করে হালকা একটু মুচকি হেসে মেয়েটার দিকে তাকিয়ে চোখের ইশারায় দেখিয়ে বলে ওঠে, ওই মেয়েটাকে, আর ওই মেয়েটার সম্বন্ধে আমাকে কিছু ডিটেলস দে। কেন, তুই জেনে কি করবি? ওর কি দরকার তোর? তুই নতুন তাই ওর সম্বন্ধে জানিস না ও কার মেয়ে?
হ্যাঁ, আমি তো সেটাই জানতে চাচ্ছি যে ওইটা কে এবং পরিচয় কি। ফারুকের কথায় সন্দেহ দৃষ্টিতে তাকিয়ে এবার হালকা হেসে পলাশ বলে ওঠে। ও হচ্ছে আমাদের এই এলাকা জজ সাহেবের মেয়ে, আর জজ সাহেব হচ্ছে ইসলাম মিয়া, আর তার মেয়ে হচ্ছে তানিয়া। আর কিছু জানার আছে তোর? এবার পলাশের কথায় ফারুক হালকা হেসে বলে ওঠে। আরে না রে ভাই, যা বলছি এতেই অনেক। আরে এর থেকে বেশি জানার প্রয়োজন নেই, যা জেনেছি এতেই কাজ হয়ে যাবে। তাই? দুজনে এইভাবে অনেক কথা বলে, অনেক আড্ডা দেয়, প্রতিটা ক্লাস করে তারা। এই ক্লাসটাই শেষ ক্লাস। তখনই হঠাৎ করে চোখে চোখ পড়ে যায় মেয়েটির। মেয়েটি আর কেউ না, মেয়েটা হচ্ছে তানিয়া। তানিয়ার হঠাৎ চোখ আটকে পড়ে যায়। ফারুকের চোখ জোড়া ড্যাপ ড্যাপ চোখে তাকিয়ে আছে। ফারুক এখনো তানিয়ার দিকে। তানিয়া কোনো কিছু না বলে কোনো রকমে ক্লাস শেষ করে বের হয়ে যায় বাড়ির উদ্দেশ্যে। এরপর পলাশ আর ফারুক বেরিয়ে পড়ে বাইক নিয়ে পুরো শহরটা ঘুরে দেখবে বলে। তাদের বাকি বন্ধুগুলো আজকে ভার্সিটিতে আসেনি বলে পরিচয় করিয়ে দিতে পারেনি। পরে পরিচয় করিয়ে দেবে বলে শহরটা ঘুরতে বের হয়। হঠাৎ করে অন্যদিকে ফারুকের ফোনে ফোন আসে। ফোন রিসিভ করতেই বলে ওঠে, বস, আপনি কোথায় আছেন? আমরা এই মুহূর্তে একটা খবর পেলাম। আজকে আপনি যে ভার্সিটিতে আছেন সেই ভার্সিটি থেকে রাতের আধারে প্রায় ৩০ জন মেয়েকে ৩৫,০০০ কোটি টাকার বিনিময়ে বিদেশি আমেরিকার দেশে বিক্রি করে দেবে। উপরোক্ত কথাগুলো শুনে ফারুক রেগে ফেটে যাচ্ছে। নিজের অজান্তেই বাইকের হ্যান্ডেলের ব্রেকটা কষে এক চাপ দিয়ে। হঠাৎ এমন হওয়াতে পিছন থেকে ছিটকে গিয়ে কয়েক হাত দূরে পড়ে পলাশ। পলাশ কোনো কিছু বুঝতে পারে না। কিছু বলে ওঠার আগেই ফারুক বলে ওঠে, তোরা সব ব্যবস্থা কর, চারিদিক দিয়ে ঘেরাও কর, সময় মতো আমি চলে আসবো। কাউকে আর কোনো কিছু বলার সুযোগ না দিয়ে ফোনটা কেটে দেয়। ফোনটা কেটে দিয়ে পলাশের দিকে তাকায়। তখন পলাশ রাগী কণ্ঠে বলে ওঠে, কিরে, তুই কি আজকে আমাকে মেরে ফেলার প্ল্যান করে আসছিস নাকি? এত জোরে কেউ ব্রেক করে? আজকে তো আমার জীবনটা বেরিয়ে যেত। আল্লাহর রহমতে বেঁচে গেছি। তোর সাথে আর বাইকে যাব না ভাই, তুই যা। চুপ বেটা, বাইকে যখন চড়েছিস তাহলে যেতে হবে। তারপর তারা দুজন আবারও রওনা দেয়। পলাশকে তাদের বাড়ির সামনে নামিয়ে দিয়ে ফারুক চলে যায় তার নিজের গন্তব্যের উদ্দেশ্যে। এই ফারুককে সেটা জানতে চাইছেন না? ফারুক হচ্ছে বাংলাদেশের অন্যান্য জেলা এবং ডিস্ট্রিক্টের মধ্যে একটা অন্যতম বৈশিষ্ট্যমূলক পঞ্চগড় ডিস্ট্রিক্টের ছেলে। ফারুকের ঠিকানা হচ্ছে রংপুর বিভাগ, পঞ্চগড় ডিস্ট্রিক্ট, অটোয়ারি উপজেলা, অটোয়ারি থানা, অটোয়ারি ফকিরগঞ্জ বাজার। এর পাশেই তার বাসা। বাবা মায়ের দুই মাত্র সন্তান। তবে বাবা মায়ের বড় সন্তান তার একটা ছোট বোন আছে। বাবা একজন প্রভাবশালী বিজনেসম্যান, মা গৃহিণী। ভালোবাসা দিয়ে পরিপূর্ণ একটি ফ্যামিলি। ফারুক যেমন ভালো, তেমনি মাথা একবার বিগড়ে গেলে থাকে না আর ভালো, তখন হয়ে যায় কালো। তবে এই শহরের কেউ জানে না তার ফ্যামিলি কে বা কারা। প্রতিজ্ঞা করে নিয়েছে যতদিন না নিজেকে প্রতিষ্ঠিত করতে পারছে ততদিন ফিরবে না তার নিজের শহরে, ফিরবে না তার আপনজনদের কাছে। তবে ভালো মানুষ হওয়ার পাশাপাশি সে ছাড়তে পারবে না তার অপকর্মর কাজগুলো। বাংলাদেশের অধিকাংশ মানুষ তাকে দাদাভাই বলেই চেনে। দাদাভাই নামটা শুনে মানুষের মধ্যে এক অন্যরকম প্রশান্তিময় একটা মুচকি হাসি ফুটে ওঠে। অন্যদিকে সন্ত্রাসীদের বুকে শুরু হয়ে যায় ধুকপুকানি। ভবনের শব্দে তাদের বুকের হার্টবিট দ্রুত চলাচল শুরু করে। ভয়ে শরীর থেকে অঝোর ধারায় ঘাম বেয়ে বেয়ে পড়তে শুরু করে। জীবনে এমন একটা ঘটনা ঘটে যায় যার জন্য তাকে বাড়ি ছেড়ে চলে আসতে হয়। নিজেকে প্রমাণ করতে সেও পারে, কোনো কিছু করে দেখাতে। কারোর মধ্যে কোনো কিছুর প্রতিভা আছে যেটা তার বাবা বুঝতে চায়নি। তার বাবাকে বোঝানোর জন্য বাড়ি থেকে বেরিয়ে এসেছে নিজেকে প্রতিষ্ঠিত করবে বলে। নতুন জীবনের নতুন সংগ্রামে নতুন মানুষের সাথে নতুন পরিবেশ, নিজেকে মিলিয়ে নিতে হবে সবার সাথে। এমন কিছু যার জন্য সে বাড়ি থেকে বেরিয়ে আসে।
এই রাজশাহী শহরে। সেটা না হয় পরেই শোনাচ্ছি পরের পর্বে। আপাতত দেখে আসি, শুনে আসি বাড়িতে ফেরার পরে তানিয়া কি করছে, কী বা বলছে তার ফ্যামিলির মানুষগুলোকে। ও হ্যাঁ, তানিয়ারা দুই বোন, বলতে ভুলে গেছি। তানিয়া হলো বড়। তানিয়ার একটি ছোট্ট বোন আছে, তার নাম হচ্ছে তাফিয়া। তানিয়া বাড়িতে এসে ব্যাগটা ছুঁড়ে মারে সোফায়, তারপর রাগী ভাব নিয়ে বসে পড়ে সোফায়। তাফিয়া তানিয়াকে রাগী ভাব নিয়ে সোফায় বসতে দেখে মুচকি হাসে। তাফিয়া বলে ওঠে তানিয়ার উদ্দেশ্যে, কিরে আপু, ভার্সিটিতে আজকে কি হয়েছে তোর সাথে, যে ভার্সিটিতে আসার পর ব্যাগটাকে ছুঁড়ে মারলে সোফার উপর? তানিয়া কোনো কথা বলে না, তাকে নিজের রাগটাকে কন্ট্রোল করে ছোট বোনের দিকে তাকিয়ে মুচকি হেসে এবার বলে ওঠে, তোর না জানলেই নয় রে বোন, তোকে কি জানতেই হবে? তুই বলতে চাইলে শুনবো, আর বলতে না চাইলে কি তোকে জোর করবো নাকি? আর বলিস না, কোথা থেকে জানি না ভার্সিটিতে একটা ছেলে উঠে এসেছে। আস্তে আস্তে প্রথম দিন ছেলেটা আমার সাথে ধাক্কা খায়, আমি গেলাম ফ্লোরে পড়ে গিয়ে দিলাম অনেকগুলো কথা শুনে। তারপর ছেলেটি কোনো রিয়াকশন না করে আমার দিকে ড্যাব ড্যাব করে চোখে তাকিয়ে আছে। আবারও দিলাম কতগুলো কথা শুনিয়ে। তারপর নিজের ক্লাসরুমে গেলাম, সেখানে গিয়ে তো আরেক ঝটকা খেলাম, কেননা ব্যাটা খাটাস আমার সাথেই পড়ে। পড়িস তো পড়িস, ঠিক আছে ভাই, তাই বলে তুই পুরো ক্লাস চলাকালীন আমার দিকে তাকিয়ে থাকবি? তানিয়ার মুখে এরকম কথা শুনে তাফিয়ার হাসতে হাসতে পেট ফেটে যাচ্ছে। হাসতে হাসতে তাফিয়া বলে ওঠে, তাই আমার তো মনে হয় ছেলেটা তোর প্রেমে পড়ে গেছে, কেননা প্রথম দেখায় ড্যাব ড্যাব চোখে তোর দিকে তাকিয়ে থাকে, তারপর পুরো ক্লাসরুমে কারোর দিকে না তাকিয়ে শুধু তোর দিকে তাকিয়ে থাকা, তারপর জানি না তোর সাথে কি কি করে সে। এজন্যই তো তোকে বলি এত মেকআপ করে ভার্সিটিতে যাস না। কিন্তু কে শুনে কার কথা এখন বুঝতে এলা? তাফিয়ার কথা শুনে রেগে মেগে একাকার। তানিয়া আরও কিছু বলতে যাবে তার আগেই তাফিয়া তাকে থামিয়ে দিয়ে আবার বলে ওঠে মুচকি হেসে, আচ্ছা আপু শোন না, ছেলেটা দেখতে কেমন রে? অনেক হ্যান্ডসাম, স্টাইলিশ, ড্যাশিং লুক, সিক্স প্যাক বডি, উজ্জ্বল ফর্সা শ্যামলা বর্ণের ছেলেটি। দেখতে নিশ্চয়ই হলিউডের বলিউডের সাকিব খানের মতো। সমস্যা নেই, তো যদি ছেলেটাকে পছন্দ হয় তাহলে আমাকে বলবে, আমি বাড়িতে বলে ওর সাথে তোর বিয়ের ব্যবস্থা করে দেব। কি বললি তুই? দাঁড়া। এই বলে দৌড়ে নিজের রুমে চলে যায় তাফিয়া। অন্যদিকে ফারুক বাড়িতে পৌঁছে যায়। পৌঁছে গিয়ে ফ্রেশ হয়ে সোফায় বসে ল্যাপটপ নিয়ে। তারপর এখানকার লোকাল সব সিসিটিভি ক্যামেরা কোথায় কোথায় লাগানো আছে সেটা চেক করে দেখতে থাকে, কেননা সে মনে করে অপারেশনে নেওয়ার আগে কোন দিক দিয়ে নিব এবং কিভাবে নিব তাই তার পূর্ব পরিস্থিতি ভেবে রাখা উচিত। অন্যদিকে যে ফারুক কে ফোন করেছিল সেই ছেলেটি তার দলের সমস্ত ছেলেকে নিয়ে যে দিক দিয়ে ট্রাক নিয়ে যাবে প্রচার করার জন্য সেই দিক দিয়ে আশেপাশের এলাকা সহ রাস্তাঘাট ঘেরাও করে নিয়েছে প্রায় কয়েকশো ছেলেকে নিয়ে। ফারুক প্রত্যেকটা সিসিটিভি ক্যামেরা চেক করে নেয়, শুধু 3 জায়গা খালি আছে, যে জায়গাগুলোতে কোনো সিকিউরিটি দেওয়ার জন্য সিসিটিভি ক্যামেরা লাগানো হয়নি। সে বুঝে গেছে এই 3 রাস্তার মধ্যে দিয়ে যে কোনো একটি রাস্তা দিয়ে তারা মেয়েগুলো পাচার করবে, তাই সে তার লোকদেরকে 3 রাস্তা ঘিরে ফেলতে বলে, সাথে বন্দুক, রাইফেল আর অন্যান্য সরঞ্জাম রেডি করে রাখতে বলে। আরও অন্যান্য সামগ্রী যেগুলো দিয়ে মুখাপেক্ষ হবে। 2 দলের মধ্যে লড়াই হবে, 2 দলের মধ্যে বিজয়ী হবে কারা, তাই পূর্ব পরিস্থিতি নিয়ে রওনা দেবে ফারুকরা। সবকিছু তৈরি হয়ে গেছে। দেখতে দেখতে সন্ধ্যে নেমেছে, চারিদিকটা অন্ধকারে ছেয়ে গেছে। আকাশে হালকা হালকা ঘন কালো মেঘ দেখা যায়, যার কারণে তারা চাঁদ কোনোটাই দেখা যায় না। পরিবেশটা কেমন যেন হালকা অন্ধকারে ছেয়ে গেছে। পুরো রাস্তাটা যেন পিন পিন নীরবতায় বিরাজ করছে। পুরো রাস্তাটা যেন আজকে অন্য দিনের চেয়ে এক ভয়ঙ্কর রূপে রূপান্তর হয়েছে। রাত 10টা 5, দেখতে দেখতে 11টা বেজে 12টা, 12টাকে ওভার করে রাত্রে বাজে 1টা। এখনও কারোর কোনো সুরা পাওয়া যায় না। এটা দেখে এবার ফারুক বলে ওঠে,
কিরে, তোর খবর কি? সঠিক ইনফরমেশন ছিল, এখনো তো কেউ এলো না। ভাই, আকাশ সাক্ষী, জমিন সাক্ষী, পৃথিবীর আলো বাতাস সহ পৃথিবীর সকল সৃষ্টিকে সাক্ষী রেখে আমি দীপ্ত কণ্ঠ শপথ করে বলছি, আমি যা ইনফরমেশন এনেছি সবটাই সত্যি। আমরা আর কয়েক মিনিট অপেক্ষা করি, নিশ্চয়ই তারা আসবে। কথাটা শেষ করার আগেই দুই দিক দিয়ে দুইটা কালো রঙের স্মার্ট কার এসে উপস্থিত হয়। রাস্তার সাইডের সাথে আরেকটি ট্রাক, তার পিছনে আরেকটি লরি। গাড়িগুলোর ভিতর থেকে দুইজন ব্যক্তি বের হয়ে আসে। একজনের পরনে আছে সাদা কোট, স্যুট বুট পরিহিত ব্যক্তি। অন্যজনের বর্ণনায় আছে কালো রঙের কোট আরও অন্যান্য স্যুট বুট পরিহিত আরও একজন অন্য ব্যক্তি। দুজনের মুখে দুইটা কালো রঙের মাস্ক। কোনো কথা ছাড়াই কালো রঙের পোশাকধারী ব্যক্তিরা হাতের ইশারা দেয়, সাথে সাথে তাকে দরজা খুলে দেয়। আর ট্রাকের ভিতরে দেখা যায় প্রায় 30 থেকে 50টার মতো মেয়ে আছে। মেয়েগুলোকে দেখে দূর থেকে বোঝা যাচ্ছে তাদের ড্রাগস দিয়ে ঘুম পাড়িয়ে রাখা হয়েছে। অন্যদিকে সাদা রঙের কোট পরিহিত ব্যক্তিটির হাতের ইশারা দিতেই অপর গাড়িটি দরজা খুলে দেয়। সাথে সাথে 1000 টাকার বান্ডিল, 500 টাকার বান্ডিল এবং 100 টাকার বান্ডিল থাক থাক করে টাকা দিয়ে ভরিয়ে রাখা হয়েছে গাড়িটাকে। দেখে হাসি দিয়ে দুই ব্যক্তি বলে ওঠে, তোমার মাল চাই, মাল দিলাম। আমার টাকা চাই, আমি টাকা নিলাম। তুমি এখান থেকে কেটে পড়তে পারো। নেক্সট প্ল্যান কোথায় করবে সেটা আমাকে জানিয়ে দিও মেসেজ করে। গুড বাই, চলি। সি ইউ, ভালো থেকো। ওই দাঁড়া 1 মিনিট, যাবি ঠিক আছে? কথা শুনে যা। যতগুলো টাকা দিয়েছি না, মালগুলো থেকে বেশি দিয়েছি। প্রত্যেকটাকে একবার করে আমি পরখ করে দেখব, তারপর এইগুলোকে বিদেশে সেল করব। কেননা আমাকে তো যাচাই করতে হবে কোন জিনিসটা ভালো আর কোন জিনিসটা খারাপ, কারণ সবগুলোর দাম আমি এক রেটে দিয়েছি। তাই আগে আমাকে টেস্ট করতে হবে যে কোনটার স্বাদ কেমন। যেটা স্বাদ বেশি সেটা মুনাফা বেশি, আর যেটা স্বাদ কম সেটার মুনাফা কম, বুঝলি? এই বলে যখন দুই আগন্তুক দুই দিক দিয়ে তাদের দুই সম্পদ নিয়ে চলে যেতে নেবে, তখনই রাস্তার দুই দিক দিয়ে বন্দুকের গতি অর্থাৎ বিদ্যুতের 11,000 ভোল্টেজের চেয়েও দ্রুত ভেগে একটা বুলেট এসে যেন লাগছে এক একজনের শরীরে। হঠাৎ করে এমন হওয়াতে দুই নেতা ভয় পেয়ে যায়। তারা নিজেদের বাঁচানোর জন্য সেই স্থান থেকে পালিয়ে যেতে নিলে সাদা রঙের কোট পরিহিত লিডার ধরা পড়ে যায়। অন্যদিকে রাস্তার ধারে গাছগাছালির ঝোপঝাড়ের সাথে গাছের ডালপাল্লা পড়ে থাকায় কালো রঙের পোশাকধারী ব্যক্তিরা খুব সহজে লুকিয়ে পড়ে সেগুলোতে। সবাইকে মেরে পটাপট করে দিয়েছে ফারুকের দলের ছেলেরা, কারণ এক একজনের হাতে ছিল 9mm রিভলভার, 4mm রিভলভার, স্নাইপার, বুলেটপ্রুফ জ্যাকেট, বুলেটপ্রুফ হেলমেট, একটা চাইনিজ কাচের তৈরি কুড়াল, একটা ধারালো চাইনিজ কাচে তৈরি চাকু। যাকে যেইভাবে পেরেছে তাকে সেইভাবে মেরে ফেলেছে, কোনো কথা বলার সুযোগ দেয়নি। প্রায় রাস্তাটা লাল রক্তে ছেয়ে গেছে। রক্তের কারণে আশেপাশে গাছপালা সহ পড়ে থাকা ডালপাল্লাগুলো রক্তে লাল হয়ে গিয়েছে। পরিবেশটা শুধু রক্তাক্ত হয়ে গেছে। তবে তাদের মধ্য থেকে এখনো বাঁচিয়ে রেখেছে সেই সাদা রঙের লিডারটিকে। এবার ফারুক একটা লম্বা একটা কোড়াল নিয়ে এগিয়ে আসতে থাকে সেই অজানা ব্যক্তির দিকে। সেই অজানা ব্যক্তিটিকে দুই দিক দিয়ে দুজন ধরে রেখেছে। তার হাতের সামনে এসে কুড়ালটি দিয়ে তার শরীরটাকে ভালো করে একবার ছুঁয়ে দেয়। তারপর কুড়ালটা তার মুখের সামনে রেখে হালকা হেসে বলে ওঠে, জানিস তো ফারুক ভাই, যাই যেখানে বিপদের সাথে খেলতে ভালোবাসে সে সেখানে। তোরা জানিস না এই দাদা ভাই এই শহরে এসেছে? সাদা রঙের কোট পরিহিত লোকটি দাদা ভাই নামটা শুনে যেন হাত পা কাঁপাকাঁপি শুরু করেছে, ঘামতে শুরু করেছে। ঘামটা যেন তার শরীরে বৃষ্টির ঝর্ণায় পড়ছে। লোকটি এবার কাঁদো কাঁদো গলায় বলে উঠল, ভাই আমি কিছু জানি না, আমার যতটুকু দায়িত্ব আমি শুধু ততটুকুই দায়িত্ব পালন করছি।
এর বিনিময়ে আমি মোটা অঙ্কের টাকা পাচ্ছি। এর পিছনে কে আছে বা কারা আছে সেটা আমি জানি না। আমাকে ঠিকানা থেকে এগুলো করতে বলেছে, তাই আমি এসেছি। তুই যেহেতু জানিস না, তাহলে তোকে বাঁচিয়ে রেখে কি হবে? মরার জন্য তৈরি হয়ে নে। ফারুকের মুখে এরকম কথা শুনে লোকটি ভয়ে একটা শীতল কণ্ঠে ঢোক গিলে আর ভয়ে জড়সড় হয়ে আতঙ্কের সুরে বলে ওঠে, ভাই আমাকে মারবেন না, মারবেন না। আমি বলছি আমি কিছুটা জানি, সে কিছুটা থেকে আমি আপনাকে বলছি। তারপর সেই সাদা রঙের পোশাকধারী লোকটি সব ঘটনা খুলে বলতে শুরু করে ফারুক ওরফে দাদা ভাইয়ের সামনে। ভাই মেয়েগুলোকে বিদেশে পাচার করা হবে এবং সেখান থেকে মেয়েদের সাথে অনেক রকম কাজ করা হবে, মেয়েদের নিয়ে ব্যবসা করা হবে, আমি এটুকু জানি। আর এগুলো কোনো এক ভার্সিটি থেকে পাচার করা হয় এবং ওই ভার্সিটি কেউ একজন জড়িত আছে যে কিনা কোটি কোটি টাকার পাহাড় করেছে। আর বিদেশ থেকে আরও বড় বড় পার্টিরা আসে যারা আমাকে টাকার বিনিময়ে এদেশে পাঠায়, আমি টাকার বিনিময়ে এদেশ থেকে নিয়ে যাই। তাহলে মরার জন্য তৈরি হয়ে নে। কথাটা বলতে দেরি, কিন্তু শেষ করতে দেরি হয়নি। একটা কাছের টুকরো নিয়ে একের পর এক পেটের মধ্যে আঘাত করতে থাকে। এত পরিমাণ আঘাত করেছে যার কারণেই ছেলেটির পেটের ভিতর থেকে নাড়ি এবং ভুঁড়িগুলো বের হয়ে আসে। বাইরে রক্তের সাথে দুর্গন্ধ ছড়িয়ে গেছে পুরো জায়গাটাতে। ছেলেটির করুণ অবস্থা, নাড়ি ভুঁড়িগুলো একাকার হয়ে গেছে। এক পর্যায়ে ছেলেটি আর সহ্য করতে না পেরে মৃত্যুর স্বাদ সেখানে গ্রহণ করে। তারপর সবাই মিলে বন্দুক দিয়ে বেশ কয়েকটা গুলি করে সেখান থেকে চলে যায়। ছেলেটির বুক থেকে মাথা পর্যন্ত ঝাঁঝরা করে দিয়েছে গুলি করে। এই খবরটা ছড়িয়ে পড়েছে বিভিন্ন টিভি নিউজ চ্যানেলে, ইউটিউবের চ্যানেলে, ফেসবুকের চ্যানেলে। সাংবাদিক প্রচার করছে খবর। আবারও চলে এলাম নতুন কোনো খবর নিয়ে। আমাদের এই এএন টিভিতে সকল ধরনের আপডেট পেতে সাথে থাকুন। রাত বাজে 2:30 অথবা 3টা, অজানা কোনো ব্যক্তি এসে শত্রুদেরকে অনেক নৃশংসভাবে হত্যা করে উদ্ধার করে নিয়ে যায়। প্রায় কয়েক কোটি টাকার মেয়ে পাচার হতে যাচ্ছিল বিদেশের কোনো এক দেশে। সেই মেয়েগুলোকে বাঁচিয়ে নিল কোনো এক অজানা মাফিয়া। তবে সবাই বলছে এটা কেউ না, এটা শুধু দাদা ভাইয়ের কাজ। কেননা বাংলাদেশের বর্তমান যদি কেউ টপ মাফিয়া গ্যাংস্টার মধ্যে সিক্রেট মাফিয়া হয়ে থাকে তাহলে সেটা একমাত্র দাদা ভাই। দাদা ভাইয়ের উপরে বাংলাদেশের তেমন কোনো বড় গ্যাং নেই এবং দাদা ভাইয়ের গ্যাংটা বাংলাদেশে সহ আরও অন্যান্য দেশগুলোতে ছড়িয়ে গেছে, রাজত্ব চলছে শুধু দাদা ভাইয়ের নামে। দাদা ভাইয়ের নাম শুনলে এই দেশের সরকার সহ জনগণ কেঁপে ওঠে এবং মেয়েগুলো শহীদ সালামতভাবে পৌঁছে দিয়েছে। আবার সে ভার্সিটিতে মেয়েগুলোকে ফ্যামিলি জানতে পেরে মেয়েগুলোকে সেখান থেকে নিয়ে যায় নিজেদের হেফাজতে। অনেকটাই দুর্নাম হয়েছে ভার্সিটির, কেননা আরও তথ্য পাওয়া গেছে সে ভার্সিটির কেউ এসবের পেছনে জড়িত আছে, যে কিনা মেয়েদের পাচার করে বিদেশের টাকায় কোটি কোটি পার করছে। রাজশাহী শহরের ভার্সিটি সহ আরও অন্যান্য ভার্সিটিতে এখন আইনের আয়ত্তে নেওয়া হয়েছে বিভিন্নভাবে, আর ব্যবস্থার সাথে আরও কঠোর আইন জারি করা হয়েছে। আমরা এতটুকু খবর পেয়েছি। পরবর্তী খবর জানতে আমাদের চ্যানেলটি ভিজিট করে রাখুন। ছোট্ট একটা বিরতি নিচ্ছি, বিরতির পরে বিস্তারিত আলোচনা। টিভির পর্দায় সাংবাদিকের কথাগুলো শুনে রাজশাহী শহরের মানুষগুলো আরও আতঙ্কে পড়ে যায়। ছেলে মেয়েগুলোকে বাইরে লেখাপড়া করতে পাঠাতে ভয় পায়। যে যার মতো কানাঘুষা করছে, অনেক অনেক কথা বলছে। আজকে ভার্সিটিতে তেমন কোনো রিয়াকশন দেখা যায় না খবরের পরে, কেননা ভার্সিটিতে ওই খবরের পরে কেমন যেন হয়ে উঠেছে। ভার্সিটিতে বাইক নিয়ে প্রবেশ করেছে ফারুক। চোখে সানগ্লাস, হাতে ঘড়ি, মুখে চাপদাড়ি, স্টাইলিশ প্যান্ট ও টি শার্ট, পায়ে বেশ দামি কেশ।
পকেটে ফোন, মুখে হাসি। বাইক থেকে নেমে বাইকটা স্ট্যান্ড করে চলে যায় পলাশদের আড্ডাখানায়। পলাশ ওখানে ফারুককে দেখে বলে ওঠে, কিরে আয় বস, তোকে সবার সাথে পরিচয় করিয়ে দিই। এ হচ্ছে আমাদের নতুন বন্ধু ফারুক, আর এই হচ্ছে মাকসুদুল, বাবু, ফরাদ, শামিম, তামিম, ইকবাল, রহিম, করিম, জব্বার, সালাম, বরকত, রফিক, শফিক, বাহাদুর। আজ থেকে সবাই আমাদের বন্ধু। সবাই এক এক করে হাতে হাত মেলাও আর বন্ধুত্ব করে নিয়ে ফারুকের সাথে। হ্যালো ফ্রেন্ড, আমি সালাম। তুমি আমাদের পলাশের ফ্রেন্ড, মানে আমাদের সবার ফ্রেন্ড। সো ফ্রেন্ডের মধ্যে তুমি নয়, শুধু তুই। ওকে ওকে বন্ধু। তারপর তারা এক এক করে সবাই একসাথে পরিচয় হয়ে নেয়। পরিচিত পর্ব সেরে নিয়ে তারা একসাথে সবাই মিলে এক জায়গায় আড্ডা দিতে থাকে। বন্ধুদেরকে পেয়ে সে হেব্বি খুশি। বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছে, তার পাশাপাশি লেখাপড়া করছে, আর তার পাশাপাশি টুকটাক মাস্তানি তো আছে। রাতের আধারে অন্ধকারে বেরিয়েছে, এক হায়না রূপে বেরিয়েছে সেই সব শক্তিশালীদের ধ্বংস করতে। ও হ্যাঁ, সে বাসা থেকে কেন বেরিয়ে এসেছে সেটা বলতে তো ভুলে গেছি। চলুন তাহলে সেটাও শুনে আসি। কেন সে বাসা থেকে বেরিয়ে এসেছিল, আর কেনই বা সে বর্তমানে এই রাজশাহী শহরে নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য নিজেই নিজের সাথে লড়াই করছে। পরিবারের বড় সন্তান ফারুক। তার একটা ছোট্ট বোন আছে। বোনটা এবার ইন্টারে পড়ছে, আর ফারুক অনার্স 2য় বর্ষে ভর্তি হতো। লেখাপড়ার পাশাপাশি বেশ দাপট ছিল তার শহরে। ধীরে ধীরে সে একটা সংগঠন তৈরি করে গরিব মানুষকে সাহায্য করবে বলে। সেই সংগঠনটা ধীরে ধীরে একটা গ্যাংয়ে তৈরি হয়। সেই গ্যাংটা ধীরে ধীরে একটা গ্যাংস্টারে রূপান্তরিত হয়। রাতের আধারে দিনে দুপুরে যেখানে সেখানে, অলিতে গলিতে, আনাচে কানাচে, এখানে ওখানে, যেখানে সেখানে, যাকে যখন পায় অন্যায় করতে দেখলেই প্রকাশ্যে থাকা পৃথিবী থেকে সরিয়ে দেয়। প্রশাসন থেকে পুলিশ পর্যন্ত, উপর থেকে নিচ পর্যন্ত কেউ এই গ্যাংয়ের মুখাপেক্ষী হতে পারেনি। তাই তো এই গ্যাংটা দাদাভাই হিসেবে পরিচিত পেয়েছে। লেখাপড়ায় তেমন একটা ভালো ছিল না সে, তবে মানুষ হিসাবে খুবই ভালো সে। ভার্সিটিতে কারোর সাথে সে কোনো অন্যায় হতে দিত না। গরিব দুঃখীদের সবসময় সাহায্য করত, তাদের পাশে থাকতো। তাদের ন্যায় বিচার, যে কোনো বিপদে মানুষের পাশে থাকার জন্য সর্বপ্রথম সে তাদের পাশে দাঁড়াতো। তার পরিবারের কেউ জানতো না যে এই গ্যাংস্টার মাস্টার মাইন্ড সে নিজেই। সবাই ভাবতো সে সরল সাদা। এটাতে কেউ তাকে গালিগালাজ করলে কাউকে কোনো কিছু বলতো না। তবে রাতের আধারে গিয়ে তাকে উঠিয়ে নিয়ে এসে তাকে বুঝিয়ে দিত শান্তশিষ্ট ছেলেগুলো কখনোই বোকা হয় না, বরং তারা বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে সঠিক সময়ের অপেক্ষা করে। বুদ্ধিমানরা কখনো রেগে যায় না, তারা ঠান্ডা মাথায় রেখে শেষ খেলাটা শেষ পর্যন্ত খেলে। ভার্সিটিতে লেখাপড়ার পাশাপাশি মারামারিতেও পারদর্শী সে। কাউকে তোয়াক্কা করতো না। একটা ছেলে তাদের আগের ভার্সিটিতে একটা মেয়েকে প্রতিনিয়ত ডিস্টার্ব করত। ছেলেটি বড়লোক বাবার একমাত্র সন্তান ছিল, আর ছেলেটি ছিল ভার্সিটির 1 নম্বর ও শৃঙ্খল। সে মেয়েদের উত্তপ্ত করত, ডিস্টার্ব করত, কাউকে সম্মান দিত না। সব সময় তার পাওয়ার তাকে কাটাতো, সব সময় পাওয়ারের অপব্যবহার করত। একদিন ভার্সিটিতে প্রবেশ করেছে ফারুক। ফারুক বাইক স্ট্যান্ড করে তার বন্ধুদের সাথে দেখা করে, আড্ডা দিচ্ছে বন্ধুদের সাথে। হোসেন বলে ওঠে, কিরে তুই আজকাল কোথায় থাকিস? তোকে দেখা যায় না কেন শহরে? আরে পাগল, তেমন কিছু। তোরা তো জানিস আমরা কি কাজ করি, এত ব্যস্ত থাকি এটাই। একজনকে 33 ডিগ্রি যেতে হবে, 11,000 ভোল্টে বোল্ট দিতে হবে। ভার্সিটিতে তার পাওয়ারের অপব্যবহার করে। রাতে ওকে সারপ্রাইজ দিব, সমস্যা নেই। কথাগুলো বলা শেষ হয়নি তার আগে ভার্সিটির গেটের দিকে তাকিয়ে দেখতে পায় বিজয় নামের ছেলেটা আজকেও মেয়েদের ডিস্টার্ব করছে। ভার্সিটির গেট দিয়ে একটি মেয়ে ভিতরে প্রবেশ করছিল। মেয়েটির বুক থেকে ওড়নাটা টেনে নিয়ে বলে ওঠে বিজয়, কিরে সুন্দরী, আজকে আমার ভালোবাসা স্বীকার করবি নাকি নিজের পতন নিজের চোখের সামনে দেখবি? এইসব বলছে আর ওড়নাটা নিয়ে টানাটানি করছে ছেলেটি। এমন সময় ফারুক খেয়াল করে মেয়েটি লজ্জায় মাথা নিচু করে নিয়েছে,
আর ছেলেটি তাকে নিয়ে মজা নিচ্ছে। এমন সময় চারিদিক দিয়ে মানুষ বের করতে থাকে। ছাত্রীরা আশপাশ দিয়ে তাদের ঘিরে ফেলতে শুরু করে। কেউ কোনো কথা বলে না, সবাই শুধু দেখছে, কিন্তু সাহস করে কেউ বিজয়ের সাথে কথা বলে না। মেয়েটি অসহায়ের মতো সবার দিকে তাকিয়ে আছে। এমন সময় মেয়েটির জামার খানিকটা অংশ ছিঁড়ে ফেলে বিজয় আর বলে ওঠে, কিরে, তুই সবার সামনে আমার থাপ্পড় মারিস, আমার গায়ে হাত দিস? আজকে তোর এমন অবস্থা করব যেটা তুই ভাবতেও পারবি না। এবার বিজয় নামের ছেলেটি ধীরে ধীরে মেয়েটাকে অপমান করার জন্য তার সাথে অসভ্যতামি করতে থাকে। মেয়েটি এক পর্যায়ে তার অসভ্যতামিগুলোকে সহ্য করতে না পেরে ভার্সিটির 10তলা ভবনের উপরে উঠে গিয়ে নিচে ঝাঁপ দিয়ে দেয়। সাথে সাথে মেয়েটি নিচে পড়ে গিয়ে প্রাণে বেঁচে গেলেও তার হাত পা এবং মেরুদণ্ড ভেঙে যায়, যার কারণে সে আর কোনোদিনও হাঁটাচলা করতে পারবে না। বেঁচে থেকেও মৃত হয়ে থাকবে পরিবারের উপরে বোঝা হিসাবে। এটা দেখে ফারুক, হোসাইন তাদের আরও বন্ধুগুলো দূরে দাঁড়িয়ে আছে। সেখানে ছেলেটি ভয় পেয়ে পালিয়ে যেতে নিলে ফারুক বিজয়কে ধরে ফেলে। কোনো কিছু বুঝে ওঠার আগেই ফারুক সহ তার বন্ধুগুলোকে উদুম কেলানি দিতে থাকে। এই পর্যায়ে মারতে মারতে প্রায় আধমরা করে ফেলেছে বিজয়কে। এমন পর্যায়ে রাগের মাথায় হকি স্টিক দিয়ে মারতে মারতে এক পর্যায়ে মাথা ফাটিয়ে ফেলে বিজয়ের। বিজয় এতগুলো মার সহ্য করতে না পেরে সেখানেই মারা যায়। এই ভিডিওটা ছড়িয়ে পড়ে সব জায়গায়। হৃদয়ের বাবা, ফারুকের বাবা অনলাইনে কাজ করছিল, তখনই ভিডিওটা দেখে নিজের ছেলেকে গুন্ডাদের মতো মারপিট করতে দেখে ভীষণ ঘাবড়ে যায় তিনি। ফারুক বাড়িতে গেলে তাকে অনেক বকাঝকা করে। ধীরে ধীরে ফারুকের আসল পরিচয় মানুষের সামনে চলে আসে। অর্থাৎ সেই শহরেই সব মানুষ জানে যে ফারুক আসলে সেই কুখ্যাত দাদা ভাই। আরও কি, ওর বাবা বাড়ি থেকে বের করে দিতে চেয়েছিল, কিন্তু তার মায়ের জন্য পারেনি। তাকে সময় দিয়েছিল ভালো হওয়ার জন্য, কিন্তু ভালো হতে সে পারেনি। একদিন সে নিজের ভার্সিটি থেকে বাসায় ফিরছিল, তখনই সে দেখতে পায় তার ছোট বোনকে রাস্তার কিছু বখাটে ছেলে, প্রভাবশালী ব্যক্তিদের কয়েকটা বিগড়ে যাওয়া বাবার ছেলে, পরিবারের অকল্যাণ ডেকে আনায় কিছু কুলাঙ্গার ছেলে তার বোনকে ডিস্টার্ব করছে। এটা দেখে ফারুক সহ হোসাইন, রাফি, রাফাত, তুতে মামা, শামীম মোল্লা, তহিদ, জাব্বারুল, আবদুল্লাহ, বিএস, সাফি, রহিম, ফরিদ, হাবিব, সাতার, খালিক, মালিক, জাব্বার, রহিম, করিম, সাতার সাথে সবাই অনেকগুলো মোটরসাইকেল থেকে নামে। ফারুকের ছোট বোনটা দেখে দৌড়ে চলে আসে ফারুকের কাছে। তারপর বলে ওঠে, ভাইয়া আমাকে বাঁচাও, দেখো এরা শুধু আমাকে প্রত্যেক দিন ডিস্টার্ব করে, যাওয়ার সময় ডিস্টার্ব করে, আসার সময় ডিস্টার্ব করে, আজেবাজে কথা বলে। তোদের এত বড় কলিজা? তারপর ফারুক সহ হোসাইন, রাফি, রাফাত, তুতে মামা, শামীম মোল্লা, তহিদ, জাব্বারুল, আবদুল্লাহ, বিএস, শফি, রহিম, ফরিদ, হাবিব, সাত্তার, খালেক, মালিক, জাব্বার, রাহিম, করিম, সাত্তার তাদের সব কয়টাকে ধরে এক এক করে মারতে থাকে। মারতে মারতে প্রায় আধমরা করে ফেলেছে। ছেলেগুলোর এরকম করুণ অবস্থা দেখে একবার ফারুকের বোন বলে ওঠে, আয়রাত বলে ওঠে, ভাইয়া ওদেরকে ছেড়ে দাও, আর মেরো না ভাইয়া, ওদেরকে মারলে ওরা মরে যাবে, বাবা বাসায় বকবে, চলো ভাইয়া বাসায় ফিরে যাই, ওদেরকে ছেড়ে দাও এবারের মতো ভাইয়া। ফারুক যেন তার নিজের রাগটাকে কন্ট্রোল করতে পারছে না। নিজের রাগটাকে কন্ট্রোল করার জন্য সে জোরে জোরে শ্বাস নিতে থাকে। এক পর্যায়ে সে নিজের রাগটাকে কন্ট্রোল করতে না পেরে বলে ওঠে, তোর এত বড় সাহস, তুই কার বোনের দিকে নজর দিয়েছিস? তুই নিজেও জানিস না আজকে তোকে এমন অবস্থা করব না যেটা তুই সারা জীবন হুইল চেয়ারে বসে অনুভব করতে পারবি। কথাটা বলে ছেলেটি 2 হাত ভেঙে দেয়, গগন কাঁপানো চিৎকার দেয়। তার এই চিৎকার শুনে যেন আশেপাশের মানুষগুলো ভিড় জমায় সেই স্থানে। এতগুলো মানুষ জড়ো হয়ে গিয়েছে যা বলার বাহিরে। পুরো রাস্তা ব্লক হয়ে গেছে। প্রকাশ্যে এতগুলো মানুষের সামনে ছেলেটি আবারও 2 পা ভেঙে দেয়। ছেলেটি শুধু সেখানে গরুর মতো চিৎকার করছে, যেমন
কোনো ছাগলকে জবাই করলে জবাই করার আগেই ছটফট করে, ঠিক তেমনি হাত পাগুলো ভেঙে দেওয়ার সাথে সাথে ছেলেটি যেন গলা কাটা পাঠা ছাগলের মতোই ছটফট করছে। তারপর ফারুক তার বন্ধুসহ তার বোনকে নিয়ে চলে যায়। ছেলেটি সেখানেই পড়ে থাকে। ছেলেটির পরিচিত একজন তার বাবাকে ফোন করে। তার বাবা দ্রুত পুলিশ নিয়ে সেখানে আসে এবং কমপ্লেন করে, অর্থাৎ কেস করে ফারুকের নামে। ফারুককে থানায় নিয়ে আসা হয়। তাকে ছাড়ানোর জন্য তার বাবা আসে। থানায় তার বাবাকে আসতে হয়েছে বলে তার বাবা অনেক অসম্মান হয়েছে, কারণ এই শহরের সবচেয়ে সম্মানীয় ব্যক্তি তিনি। পুলিশের কাছে গিয়ে ছাড়িয়ে নিয়ে আসা হয় ফারুককে। ফারুক নিজেই নিজেকে থানা থেকে বের করে আনতে পারত, কিন্তু তার আগেই তার বাবা গিয়ে তাকে ছাড়িয়ে নিয়ে আসে। বাড়িতে এনে তাকে অনেকগুলো কথা শোনায় আর বলে ওঠে, তুই একটা মাফিয়া, একটা মাস্তান। তোর মতো কুলাঙ্গার ছেলেকে কিনা আমরা জন্ম দিয়েছি। তোর জন্য আজকে আমাকে থানায় সবার সামনে অপমানিত হতে হয়েছে। তোকে এর আগে বলেছিলাম ভালো হয়ে যেতে, কিন্তু তুই ভালো না হয়ে আর হয়েছিস নষ্ট গুন্ডা মাস্তান। বাবার সামনে কেউ উঁচু গলায় কথা বলতে পারে না। আয়রাত কোনো কিছু বলতে যাবে, কিন্তু তার বাবা কোনো কথা শুনতে চায় না। তার বাবা আবার বলে ওঠে, তোর মতো কুলাঙ্গারকে আমি আর এ বাড়িতে দেখতে চাই না। যেদিন তুই মানুষ হয়ে প্রতিষ্ঠিত হয়ে বাড়িতে ফিরতে পারবি, সেদিন এই বাড়িতে তোর জন্য এই বাড়ির দরজা খোলা থাকবে। আজ থেকে এই বাড়ির ভাত, ভরণ পোষণ, যাবতীয় সম্পর্ক তোর সাথে বিচ্ছিন্ন করা হলো। তোকে আমি ত্যায্য পুত্র করলাম। তুই এই মুহূর্তে এখনই আমাদের এই বাড়ি ছেড়ে চলে যাবি। তবে যেদিন প্রতিষ্ঠিত হতে পারবি, সেদিন তুই আমাদের কাছে ফিরবি। তার আগে তোর মুখটাও আমি দেখতে চাই না, কুলাঙ্গার কথাকার। কথাগুলো বলে ঝাড়ি দিয়ে চলে যায় কোটিপতি লাখপতি মোস্তাফা সাহেব। শারমিনা বেগম কেঁদেই চলেছেন। নিজের আদরের ছেলেটা কিনা আজকে তাদেরকে ছেড়ে চলে যাবে। ফারুক আর সেখানে এক মুহূর্ত না দাঁড়িয়ে বেরিয়ে আসে বাড়ি থেকে। তারপর এই ঘটনা। অন্যদিকে আয়রাত তার বাবাকে এক এক করে সকল ঘটনা খুলে বলে, কী কারণে ছেলেটার হাত ভেঙে দিয়েছে তার ভাইয়া। এটা শুনে খানিকটা হলেও অনুতপ্ত হয় মোস্তাফা সাহেব, কিন্তু ছেলে একটা মাস্তান হয়েছে এটা উনি মেনে নিতে পারছেন না। অন্যদিকে তানিয়া বেশ রেগেছিল ছেলেটার উপরে। ছেলেটা কেন তার দিকে ক্লাসরুমে ড্যাব ড্যাব চোখে তাকিয়ে থাকবে? তানিশার বোন তাফিয়া বেশ মজা নিয়েছে। তার বোনের কাছে তার বোনকে ছেলেটার কথা বলে জ্বালাচ্ছে। তানিয়া বলে উঠল, তাসফিয়া, তোকে কিন্তু মারবো এবার এক ঘুষি। ছেলেটাকে তো আমি কালকে উচিত শিক্ষা দিব। যদি আমার দিকে শুধু তাকিয়ে থাকবে, ও জানে না আমি এই শহরের হাইকোর্ট জজ সাহেবের মেয়ে। আমার দিকে তাকালে কি হতে পারে সেটা তাকে কালকে বুঝিয়ে দিব, বুঝেছিস? ওকে, ঠিক আছে, কালকে কি করতে পারিস দেখা যাবে। হ্যাঁ হ্যাঁ, তোকে দেখিয়ে দিব আমি পারি কি না। তোকে পারলে ভিডিও করে দেখাবো, তুই তখন মন দিয়ে দেখিস। এই বলে চলে যায় তানিয়া কোথাও। অন্যদিকে চারিদিকে অন্ধকারে ছেয়ে গেছে। রাত্রি 9টা বাজে। অমাবস্যা পূর্ণিমা থাকায় আজকে আকাশে না উঠেছে তারা আর না উঠেছে চাঁদ। রাস্তার দুই দিক দিয়ে গাছের সারি। পুরো রাস্তাটা বেশ অন্ধকার। শুধু দেখা যাচ্ছে জোনাকি পোকার জিরো বাল্বের বাতি। গ্রাম এলাকা থাকায় পুরো রাস্তাটা ফাঁকা। ছুরি হাতে নিয়ে তাড়া করছে একটি ছেলে আরেকটি ছেলেকে। ছেলেটি নিজের জীবন বাঁচানোর জন্য অঝরে ছুটছে। দৌড়াতে দৌড়াতে ছেলেটি হারিয়ে গিয়েছে। পিছনে সেই আগন্তুকটি ধারালো ছুরি নিয়ে দৌড়াচ্ছে। ছেলেটির গলা শুকিয়ে গেছে। ছেলেটি আর দৌড়াতে পারে না। আগন্তুকটি বুঝতে পেরে একটা পাথর তুলে ছেলেটার দিকে ছুড়ে দেয়। ছেলেটির মাথায় গিয়ে লাগে। সাথে সাথে ছেলেটি সেখানে পড়ে যায়। আগন্তুকটি আর কোনো কথা ছাড়াই তার দুই পা শরীর থেকে আলাদা করে দেয়। ছেলেটির সাথে সাথে এক কোণ কাঁপানো চিৎকার দেয়। পুরো রাস্তাটা ফাঁকা থাকায় এবং এলাকা দূরে থাকায় কারোর কানে ছেলেটির কান্নার আওয়াজ পৌঁছায় না। আগন্তুকটি গিয়ে তার চোখের সামনেই পা দুটোকে কেটে টুকরো টুকরো করে ফেলে। কাটা পা দুটো থেকে লাল রক্ত গলগল করে গড়িয়ে পড়ছে। তাতে রাস্তা থাকায় রাস্তাটা যেন লাল রক্তে রক্তাক্ত হয়ে উঠেছে এক রঙিন রূপে। আগন্তুকটি আবার হাসতে হাসতে বলে ওঠে, কিরে শালা বানরের বাচ্চা, তুই জানিস আমি কে? আমি তোকে বারবার সাবধান করেছি আমার ছেলেদের হাত দিয়ে, কিন্তু তুই
তুই আমার কথা শুনলি না। ভাই আমার ভুল হয়ে গেছে, আমি শ্রম দিয়ে খাবো, রিক্সা চালিয়ে খাবো, ট্যাক্সি চালিয়ে খাবো, অন্যের বাড়িতে থালা বাসন ধুয়ে খাবো, কিন্তু আর এই জঘন্যতম কাজ করব না। এবারের মতো ছেড়ে দিন, আমাকে একটা সুযোগ দিয়ে দিন। আগন্তুকটি ওর কথা শুনে হো হো করে হাসতে থাকে। তার এই হাসিতে যেন আকাশ বাতাস জমিন পশু পাখি কীট পতঙ্গ ফুল ফল জড় বস্তু উদ্ভিদ ধুলোময় মাটি সব যেন ভয়ে জড়সড় হয়ে এক কোণে গিয়ে কাঁপছে। আগন্তুকটি বলে ওঠে, আরে তুই ভুলে গেছিস এই দাদা ভাই সুযোগ মাত্র একবারই দেয়, দ্বিতীয়বার না। তুই তো জীবনের কামডাউনটা এখান থেকেই শেষ করলি। গুড বাই। কথাটা বলা শেষ করা যায়নি, তার আগেই তার পায়ে হাঁটুর উপরে ছুরি দিয়ে একদম গেঁথে দেয়। ছুরি দিয়ে এফোর ওফোর হয়ে যায়। তারপর তার পায়ের জাং থেকে শুরু করে একদম হাঁটু পর্যন্ত চিরে দুখণ্ড করে দেয়। দুই পায়ে দুখণ্ড করে দেয়। ছেলেটি শুধু সেখানে ছটফট করছে। তারপর ছেলেটির মুখের ভিতরে হাত ঢুকিয়ে জিহ্বাটাকে টেনে বার করার আগে গলার উপরে বুকের উপর চড়ে বসে। তারপর বুকের উপর খারাপভাবে পা দিয়ে মুখের ভিতর থেকে জিহ্বাটাকে টেনে বের করে নিয়ে আসে। জিহ্বাটাকে এক হাতের মতো বের করে নিয়ে আসে। তারপর ধারালো সেই ছুরি দিয়ে জিহ্বাটাকে কেটে ফেলে। সাথে সাথে মুখের রক্তই ভরে যায়। ছেলেটাকে খুব যন্ত্রণার সাথে মৃত্যু দিচ্ছে আগন্তুকটি। তারপর ছেলেটির বুকের উপর ছুরি দিয়ে হালকা আঘাত করে, হাত দিয়ে বুকটাকে ছিঁড়ে দেয়। তারপর বুকের ভিতরে হাত ঢুকিয়ে তার সেই কলিজাটাকে বের করে নিয়ে আসে আর হো হো করে হাসতে থাকে। কারণ সে জানে মানুষের কলিজাটাই আসল জিনিস। এই কলিজাটার জন্যই মানুষ তার ক্ষমতার পাওয়ারে অনেক কিছু ব্যবহার করে। কলিজাটাকে নিজে বের করে নিয়ে আসে। সাথে সাথে ছেলেটি ছটফটাতে থাকে, কিন্তু তখনও মরেনি, মরমর অবস্থা। তারপর ছেলেটির বুকের ভিতর কিছু পাথরের টুকরো ঢুকিয়ে দিয়ে অনেকগুলো হকি স্টিক দিয়ে আঘাত করে। ছেলেটি এতগুলো মাস সহ্য করতে না পেরে এক পর্যায়ে প্রস্রাব পায়খানা করে দিয়ে সেখানেই মৃত্যুর স্বাদ গ্রহণ করে। আগন্তুকটি সেখানে এক তৃপ্তির হাসি দিয়ে বেরিয়ে পড়ে তার সেই নিজের গন্তব্যের উদ্দেশ্যে। ছেলেটির লাশটিকে ঠিক করে রাস্তার মাঝখানে ভালো করে শুয়ে দিয়ে পকেট থেকে ফোন বের করে। আগন্তুকটি কোনো এক নাম্বারে ফোন করে। সাথে সাথে 10টা প্রাইভেট জ্যাক কালো কার চলে আসে। একটা এক রকম কার। আগন্তুকটি যে কারে বসে সেই কারটা 70% সোনা দিয়ে তৈরি করা। আগন্তুকটি সেই সোনার গাড়িতে করে চলে যায় তার নিজের গন্তব্যের উদ্দেশ্যে। আপনারা ভাবছেন গল্পটা হচ্ছেটা কি? ভাববেন না, গল্পে ইন্টারেস্টিং তো কেবল শুরুতেই যে মার্ডারটা করেছিল সেটা কেন, তাহলে এই শুনুন। ভার্সিটিতে যখন প্রথম প্রবেশ করে ফারুক, তখন তার প্রথম দেখায় ভালো লেগে যায়। তাই তাকে অনুসরণ করতে থাকে, অনুভব করতে থাকে, তাকে নিয়ে ভাবতে থাকে। আর তার ভাবনার শহরে ঢুকে ব্যাঘাত ঘটিয়েছিল সেই ছেলেটি, নীরব নামে ছেলেটিকে সে যে কারণে হত্যা করেছিল সেটা হলো তানিয়া। এই ভার্সিটিতে পড়ে, অর্থবিত্ত ঘরের মধ্যবিত্ত ঘরের একটি ছেলে নীরব। নীরব লেখাপড়ায় ভালো ছিল, দেখতে তেমন স্মার্ট না হলেও দেখতে বেশ মায়াবী সে। বারবার ভালোবাসার কথা বলে তানিয়াকে বিরক্ত করত, ডিস্টার্ব করত, তার হাত ধরত, তাকে রাস্তায় আটকাতো। এতে বিরক্ত বোধ করত তানিয়া। তাকে বারবার বলতো সে তাকে ভালোবাসে না, তাকে পছন্দ করে না, কিন্তু নীরব কোনো কথা শুনতো না। এইসব কিছুই দেখেছিল, শুনেছিল, ভেবেছিল, বুঝেছিল, কিন্তু কোনো কথাই বলেনি ফারুক। ফারুক ভেবে নিয়েছিল যদি তানিয়া নীরবকে সত্যিকারে ভালোবাসে তাহলে সে আর তানিয়াকে নিয়ে ভাববে না। কিন্তু তানিয়া তো তাকে ভালোবাসে না। এমনকি একদিন নীরবের কাছে ফারুক গিয়ে বলেছিল, এই যে ভাইয়া, এইদিকে একটু আসবেন, আপনার সাথে একটু কথা ছিল। ফারুকের কথা শুনে ছেলেটি ফারুকের কাছে যায়, অর্থাৎ নীরব ফারুকের কাছে যায়। তারপর বলে ওঠে নীরব, বলেন কি জানতে চান ভাই আপনি? আমার কাছ থেকে আমি আপনাকে কিভাবে সাহায্য করতে পারি? তেমন কিছু না, আপনাকে কিছু কথা বলি, মন দিয়ে শুনবেন। ওকে ঠিক আছে, বলেন। যদি মানার হয় তো মানব, শোনার হলে শুনবো। আপনি তানিয়াকে বিরক্ত করা ছেড়ে দেন, কারণ আমি তানিয়াকে ভালোবাসি।
আর তানিয়া আপনাকে ভালোবাসে না? তুই ভাবলি কি করে তোর কথায় আমি ছেড়ে দেব তানিয়াকে? তুই জানিস তানিয়াকে? তানিয়া হলো কোটিপতি বাবার একমাত্র মেয়ে, যাকে বিয়ে করলে রাজকুমারী সহ পুরো রাজ্যটাকে পাওয়া যাবে। আর তুই বলছিস তাকে ছেড়ে দিতে? নীরব নামের ছেলেটির মুখে এরকম কথা শুনে খানিকটা বিচলিত হয়ে পড়ে। পরে বুঝতে পারে না সে কি বলতে চাইছে বা তার বলাটার মানে কি। তাই ফারুক বলে ওঠে, জি ভাই, আমি আপনার কথা বলার মানেটা বুঝতে পারলাম, একটু বুঝিয়ে বলবেন প্লিজ। শোন তাহলে, আমি তানিয়াকে কেন ভালোবাসি, ভালোবাসি কথাটা বলে থাকে বারবার কেন বিরক্ত করি। আসলে আমি তানিয়াকে নয়, তানিয়ার বাবার সেই ধন দৌলত সম্পদটাকে ভালোবাসি। তানিয়াকে বিয়ে করার মূল উদ্দেশ্য নয়, তানিয়ার সম্পদগুলোকে নিয়ে লুটে খাওয়াটা হলো মূল উদ্দেশ্য। ভালো করে কথাটা বুঝেছিস? এত কিছু বলার পরেও তুই যদি আমার আর তার মাঝখানে আসিস, অর্থাৎ তানিয়া আর আমার মাঝখানে আসিস, তাহলে তোকে শেখর থেকে মাটি পর্যন্ত উপড়ে ফেলবো। কথাটা বলে চলে যায় নীরব নামের ছেলেটি। ফারুক হাঁ করে সেদিকে তাকিয়ে আছে। ওর চলে যাওয়ার দিকে একটা মুচকি হাসি দিয়ে কী যেন ভেবে কাউকে ফোন করে, আর সেখান থেকে হাসি দিয়ে বেরিয়ে পড়ে। তারপরের ঘটনা তো আপনারা সবটাই জানেন, তাই নতুন করে বললাম না। ফারুক প্রতিদিন ভার্সিটিতে প্রতিদিন শুধুমাত্র তানিয়াকে দেখবে আর তার বাবাকে দেওয়া কথা রাখবে বলে লেখাপড়ার পাশাপাশি সে মন দিয়ে তার ভালোবাসার মানুষটাকে দেখে। আজকে এক অন্যরকম মায়া ভরা চোখে তাকিয়ে আছে ফারুক মেয়েটার দিকে। মেয়েটি নিজের দিকে তাকিয়ে থাকা দেখে এবার নিজের শীত ছেড়ে দিয়ে এসে পলাশকে তুলে দিয়ে সেখানে বসে পড়ে আর হাতে চিমটি কেটে বলে ওঠে, এই ছেলে, তুমি আমার দিকে এইভাবে তাকিয়ে আছো কেন? জীবনে মেয়ে দেখোনি? যেভাবে হাঁ করে আমার দিকে দেখছো, পুরো ক্লাস তোমার দিকে তাকিয়ে আছে। আর তুমি আমার দিকে, আর তুমি যেভাবে মুখটা হাঁ করে আমার দিকে দেখছো না, একটা মশা তোমার ভেতরে গেলে তোমাকে আর বাঁচানো যাবে না। ফারুক হাঁ হয়ে শুধু কথাগুলো শুনছে, কোনো কথা বলল না। এটা দেখে তানিয়া আবার বলে ওঠে, ধুর, তোর সাথে কথা বলাই বেকার। জানি না কোথা থেকে যে পাবনার পাগলগুলো রাজশাহী ভার্সিটিতে আসে। মনে হয় মাথাতে সমস্যা আছে, এত কথা বলি শুধু হাঁ করে তাকিয়ে থাকে। ঢং যেগুলি বাচ্চি না। তানিয়া সেখান থেকে চলে যায়। কোনো মতে ক্লাসগুলো শেষ করে সন্ধ্যায় বেরিয়েছে ফারুক। তখনই পিছন থেকে একটা ছেলে তার সাথে ধাক্কা খায়। ফারুক ভালো করে তাকিয়ে দেখতে পায় তার পিছনে আরও 3টে ছেলে। এবার ফারুককে জড়িয়ে ধরে বলে ওঠে, ভাই ভাই, আমাকে বাঁচান ভাই, ওরা আমাকে মেরে ফেলবে। ওরা আমার মাকে মেরে ফেলেছে। আমার বাবা নেই। ওরা আমাদের বাড়িতে প্রতিদিন আসতো, কিন্তু আজকের আমার মাকে ওরা মেরে ফেলেছে। আমি দেখে ফেলায় ওরা আমাকে মারতে এসেছে। তোদের বাড়িতে ওরা কি করতো তুই জানিস? আমি তো জানি না ভাই, তবে মা আমাকে একটা এতিমখানায় রাখে। দিনে বাড়িতে নিয়ে আসে, সন্ধ্যা হলে আমাকে নিয়ে যায়। আর সন্ধ্যার সময় এই লোকগুলো আমাদের বাড়িতে থাকে, আবার সকালে চলে যায়। ফারুক বুঝে যায় যে তার মা আসলে কি করে। তার মা যে আসলে নিশিরাতে সেই মায়া ভরা মাতাল করা পরী। ফারুক সবটা বুঝে গিয়েছে। ফারুক বলে ওঠে, দেখ ভাই, তোরা ওদের সাথে কি করেছিস, এখন ছেলেটিকে ছেড়ে দে। যদি ছেলেটাকে না ছেড়ে দেই তুই কি করবি? দেখ ভাই, আমি শান্ত হয়ে বলছি, আমি কোনো ঝামেলা চাই না। তুই ঝামেলা চাস না বলতে কি বোঝাতে চাচ্ছিস? ঝামেলা করলে তুই আমাদেরকে মারবি, আমাদেরকে মেরে ফেলবি? তোর যদি জীবনে মায়া থাকে ছেলেটাকে আমাদের হাতে ছেড়ে দিয়ে চলে যা, কারণ ও আমাদের বিপদের সাথী। যদি কোনো কথা বলছিস তাহলে তোকে এখানে মেরে পুঁতে রেখে ছেলেটাকে নিয়ে যাবো সাথে করে। তাই? ওকে, হাই। ফারুক কথাটা বলার সাথে সাথে ছেলেগুলো এগিয়ে আসে সেই ছেলেটাকে নিয়ে যাওয়ার জন্য, কিন্তু ছেলেটাকে নিয়ে যেতে পারে না। কেননা তার আগেই ছেলেগুলোর 2 পায়ে 4টে বুলেট এসে বুলেটগুলো ভেদ করে A4O4 হয়ে যায়। দিন দুপুরে হঠাৎ করে এমন হতেই মানুষ ভিড় লেগে যায়। ছেলেটিকে যেন কারা গাড়ি থেকে কালো পোশাকধারী কিছু মুখোশধারী লোক এসে সেই 2টো ছেলেকে তুলে নিয়ে চলে যায়। হঠাৎ এমন হওয়াতে কেউ কোনো কিছু বুঝে উঠতে পারে না। ভয়ে সবাই সেই জায়গায় দ্রুত ত্যাগ করে। পুলিশের খবর পেয়ে সেখানে দ্রুত চলে আসে, কিন্তু পুলিশ আসার আগেই সবাই সেখান থেকে সরে যায়। ছেলেটাকে নিয়ে ফারুক এক গাছের নিচে বসে ছেলেটিকে বলে ওঠে, ভাই, এটা কি হলো?
আমি তো কোনো কিছুই বুঝলাম না। ছেলেগুলোকে কে গুলি করলো আর ওদেরকে ধরেই বা কে নিয়ে গেল? ফারুক শুধু হাসে। ফারুক কোনো কথা বলে না। ফারুকের এই মুচকি হাসিতে লেগে আছে অনেকগুলো রহস্যময় অজানা কিছু, অজানা ধাতুর গল্প। ফারুক এবার হাসি দিয়ে কোনো কিছু বলবে তার আগেই ছেলেটি বলে ওঠে, কি ভাই, তুমি এভাবে হাসছো কেন? আমি কি হাসার কথা বললাম? ফারুক আবারও মুচকি হাসি দিয়ে শান্ত কণ্ঠে বলে ওঠে, তোর মাকে ওরা হত্যা করেছে, তাই না? তুই নিজে প্রতিশোধ নিতে চাস? যদি তোর মায়ের খুনের প্রতিশোধ নিতে চাস, আমার সাথে চল। ছেলেটা কোনো কথা বলে না। ছেলেটার হাত ধরে রওনা দেয় ফারুক তার এক ভয়ঙ্কর অজানা দেশে, অজানা গন্তব্যে, এহকাল জাহান্নাম স্বরূপ এক ভয়ঙ্কর স্থানে, যেখানে পরকালের শাস্তি ইহকালে দেওয়া হয়। কিছুক্ষণের মধ্যে পায়ে হেঁটে তারা তাদের গন্তব্যের কাছে চলে আসে। মানুষ যাতে তাদেরকে সন্দেহ না করে সেই জন্য একটা রিস্ক নিয়ে সেই পরিত্যক্ত স্থানের ভিতরে প্রবেশ করে। পুরোটা গাছগাছালি ও ঝোপঝাড়ে পরিপূর্ণ হয়ে উঠেছে। বাহিরটা দেখতে যতটাই ভয়ানক, ভিতরটা ততটাই অপরূপ সুন্দর। ভিতরে প্রবেশ করতেই দেখতে পাই ছোট ছেলেটি সেই দুজন ব্যক্তিকে উল্টো ঝুলিয়ে হাতে পায়ে রশি দিয়ে নারকেলের গাছের সাথে বেঁধে রাখা হয়েছে। তাদের শরীরে কোনো কাপড় নেই, বেদমভাবে পিটাচ্ছে তাদেরকে। চাবুকের আঘাতে শরীরের চামড়াগুলো ফেটে গড়গড় করে রক্ত পড়ছে শরীরের ফাটা জায়গাগুলো থেকে। ছেলেটি আর এগিয়ে আসে। ছেলেগুলো শুধু চিৎকার করছে এক একটা বেল্টের বাড়ির আঘাতে। তারা জানে না কার সাথে টক্কর নিয়েছে, কার সাথে তর্ক করেছিল। ছেলেটি কোনো কিছু বলে ওঠার আগেই ফারুক ছোট্ট ছেলেটিকে বলে ওঠে, আমি কি সেটা জানার দরকার নেই। তোকে যেটা করতে বললাম সেটা কর। এই নে, ধর। তারপর ছেলেটির হাতে একটা ধারালো চিরুনির মতো, দাঁড়াওয়ালা চিরুনির মতো একটা লোহার চিরুনি দেয়। ছেলেটি সেটা নিয়ে ছেলে দুটির সামনে গিয়ে দাঁড়ায়। তারপর তাদের মুখের ভিতর সেই চিরুনি, দাঁড়াওয়ালা লোহার তৈরি চিরুনিটা মুখের ভিতর ঢুকিয়ে দিয়ে ছেলেটি মারে এক টান। সাথে সাথে কালের মাংসগুলো ছিঁড়ে চলে আসে বাহিরে। এইভাবে খুব নৃশংসভাবে শাস্তি দেয়। উল্টো করে ঝুলিয়ে দেওয়ার কারণে সব কিছু তাদের দেখা যায়, বোঝা যায়। সেই চিরুনিটা দিয়ে শরীরে আঁচড় দিতে থাকে। এক পর্যায়ে আঁচড়গুলো সহ্য করে উঠতে না পেরে ছেলে দুটি, কিন্তু তাদের চিৎকার বাহিরে যায় না, চার দেওয়ালের ভিতরেই বাধা অবস্থায় থাকে। কেননা পুরো সাউন্ড প্রুফ এলাকা। চিরুনি দিয়ে এইভাবে আজরাতে তাদের শরীরের মাংসগুলোকে চিরে একাকার করে ফেলে ছেলেটি। ছেলেগুলো সেখানেই মারা যায়। ছোট্ট ছেলেটি বলে ওঠে, ভাই, আমি তোমার এখানে থেকে যাব। আমি জেনে ফেলেছি তুমি কে, আমি চিনে ফেলেছি তুমি কে। আজকে ভাই ভীষণ নিজেকে খুশি লাগছে। পাপী, হত্যাকারী, সেসব নোংরা মানুষের শাস্তি দিতে পারি। ছেলেটির মুখে এ কথা শুনে এবার মুচকি হাসি দিয়ে ফারুক আবার বলে ওঠে, জানিস কি, তোকে কিছু কথা বলি, মন দিয়ে শোন। আমার পরিচয় কি? তারপর ছেলেটিকে সব পরিচয় দেয়। আপনারা তো আগেই শুনেছেন, তাই আর নতুন করে বললাম না। ছেলেটি তার কাছে থেকে যায়। ছেলেটি মানুষের জন্য তার কাছে থেকে যায়, তার সাথে কাজ করবে বলে তার কাছে থেকে যায়। দেখতে দেখতে ভার্সিটিতে যাওয়ার সময় হয়ে যায়। আজকে ভার্সিটিতে নবীনবরণ উৎসব। দেখতে দেখতে এখানে 2টা বছর কেটে গেছে। আজকে তাদেরকে ভার্সিটি থেকে চলে যেতে হবে, কেননা তাদের তো পড়ালেখা কমপ্লিট হয়ে গেছে। এখন যদি কেউ করতে চায় বিসিএস, তো বিসিএস করতে পারে। আজকে তাদেরকে বিদায় দেওয়ার জন্য শহরে ও দেশের গণ্যমান্য ব্যক্তিদেরকে আমন্ত্রণ করা হয়েছে। সাথে আজকে রেজাল্ট দেওয়া হবে। তাদের এতদিনের পরিশ্রম ও সফলতার সার্টিফিকেট দেওয়া হবে। ভার্সিটিতে সবাই উপস্থিত রয়েছে। রফিক, শফিক, জাহিদ, রোহিত, শালেক, মালেক, কবির, জোশান, শাপনা, রত্না, আলিয়া, মারিয়া, কবিরা, আনিশা, আসিয়া, মারিয়াম, ফতেমা, এমনকি কলেজের টপার তানিয়া কিন্তু উপস্থিত নেই। শুধু সেখানে ফারুক। সবাই তাকে খুঁজছে কিন্তু পায় না।
তানিয়া ফারুককে একের পর এক কল দিয়েই যাচ্ছে, কিন্তু ফারুক কল রিসিভ করছে না। অন্যদিকে ফারুক চেয়ারের সাথে বাঁধা অবস্থায় থাকা একটা ছেলের মুখে গরম পানি ছিটিয়ে দেয়। সাথে 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 মুখটা ঝলসে চামড়াগুলো খসে পড়ে। ছেলেটি এক গগন কাঁপানো চিৎকার করে বলে ওঠে, আকুতি মিনতি করতে থাকে, কিন্তু ফারুকের কান পর্যন্ত পৌঁছায় না তার চিৎকার। ছেলেটি হাউমাউ করতে করতে বলে, ভাই আমি ভুল করেছি, অন্যায় করেছি, অপরাধ করেছি, তোমাদের সাথে বেয়াদবি করেছি, তোমাদের সাথে বিশ্বাসঘাতকতা করেছি। আমায় সেই সুযোগটা যদি দিতে তাহলে তোমাদের বিশ্বাসটা অর্জন করতে পারতাম, সাথে তোমাদের পাশে থেকে দেশে বিদেশে দেশান্তর মানুষের সেবা করতাম। ভাই আমাকে মেরো না, আমাকে মাফ করে দাও। ছেলেটির এইসব ফালতু কথা যেন তার কানের মধ্যে পৌঁছাচ্ছে না, এক অন্যরকম হাতিয়ার করে হুঙ্কার মেরে ফারুক বলে ওঠে, আমি যাকে যেখানে মারতে আসি তাকে সেখানে না মেরে আবার নিজ গন্তব্যের উদ্দেশ্যে কখনোই রওনা দিই না, বরং তার পর্বের সেখানে কারো চিহ্ন এঁকে দিয়ে আমি আমার নতুন গন্তব্যের উদ্দেশ্যে নতুন করে রওনা দিই, আমার অজানা পথের উদ্দেশ্যে। ফারুকের মুখে এরকম কথা শুনে ছেলেটি কাঁদতে শুরু করে, ঘেমে একাকার, ভয়ে কোনো কথা বের হয় না। আসলে ছেলেটাকে মারার উদ্দেশ্য হচ্ছে, ছেলেটি তাদের বিরুদ্ধে কথা বলেছিল, ফারুকের দলটাকে ধ্বংস করে দেওয়ার জন্য বাইরের দেশের শত্রুদের সাথে হাত মিলিয়েছে। খবর পেয়ে ফারুক ও তার দলের ছেলেগুলো তাকে তুলে নিয়ে এসে আজকে এখানে তার ইতির পর্বটা শেষ করবে বলে। ছেলেটা বলে ওঠে, ভুল হয়ে গেছে ভাই, ভুল করে ফেলেছি, এবারের মতো ছেড়ে দাও, নেক্সট টাইম থেকে আর করব না। ছেলেটিকে আর কোনো কথা বলার সুযোগ না দিয়ে সাইকেলের সিটগুলো নিয়ে চোখের মধ্যে ঢুকিয়ে দেয়, পায়ের মধ্যে ঢুকিয়ে দেয়, বুকের ভিতর ঢুকিয়ে দেয়, পেটের ভিতর ঢুকিয়ে দেয়। এক কান দিয়ে সিট ঢুকিয়ে অন্য কান দিয়ে আবার বের করে আসে। এত অত্যাচার সহ্য করতে না পেরে ছেলেটি শুধু চিৎকার করে। এক পর্যায়ে ছেলেটির গলায়, মাথায় আরও বিভিন্ন জায়গা দিয়ে ঢুকিয়ে এফোর ওফোর করে দেয়। ছেলেটি অত্যাচার সহ্য করতে না পেরে সামনে থাকা ছবিটা দিয়ে নিজেই নিজের গলায় চালিয়ে দেয়। ফিনকি কেটে তাজা লাল রক্ত গড় করে বের হতে থাকে। আরও সব কিছু ঠিক করতে বলে চলে যায় ভার্সিটির উদ্দেশ্যে। সেখানে গিয়ে প্রধান অতিথি উপস্থিত হয়, যে যার মতো করে বক্তব্য দিচ্ছে। পলাশ, তানিয়া, রফিক, শামীম, জাহিদ, জাব্বার, মারিয়াম, আশফিয়া, তানিশা সবাই ফারুককে ফোন দিচ্ছে। ফুল স্পিডে গাড়ি চালিয়ে আসে। প্রিন্সিপাল স্যারের হাতে মাইক্রোফোন নিয়ে মঞ্চে আসার জন্য অনুরোধ জানায় সত্তার মেয়েকে। সত্তার মিয়া মঞ্চে উপস্থিত হয়ে বলে ওঠে, সবাইকে ভালোবাসা ও অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন। উপস্থিত সকলকে জানাই আসসালামু আলাইকুম। আমি দীর্ঘদিন ধরে এই কলেজের সাথে পরিচিত। আমি দেশের বাইরে ছিলাম বিজনেসের কাজ ছেড়ে আমি তোমাদের ভালোবাসি বলে এই ভার্সিটিতে উপস্থিত হয়েছি। এত ব্যস্ততার মধ্য দিয়ে তোমাদের আগামী প্রজন্ম এবং ভবিষ্যৎগুলো খুব সুন্দর কাটুক, ভালো কাটুক এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য তোমরা নতুন কোনো কিছু করে দেশটাকে এবং দেশের মানুষগুলোকে উজ্জ্বল সবুজের শস্য শ্যামলা ক্ষেতের মুখ দেখাও। আমি বেশি কিছু বলতে চাই না বা বলতে পারি না। তোমাদের জন্য ভালোবাসা ছিল, আছে, থাকবে। আমি যেমন সহযোগিতা করে এসেছি, করব। তোমাদের জন্য দোয়া কইরো। এই বলে মাইক্রোফোনটা রেখে দেয় সত্তার মিয়া। প্রিন্সিপাল মাইক্রোফোনটা হাতে নিয়ে তারাও কিছু বক্তব্য দেয়। ছাত্রছাত্রীরা তারাও বক্তব্য দেয়। অনেকে মুগ্ধ হয়ে শুনছে, অনেকের অভিভাবকগুলো এসেছে, অনেককে ইনভাইট করা হয়েছে। সবাই সবার বক্তব্যতা দেয়। এক পর্যায়ে স্টুডেন্টদের সাফল্যের সার্টিফিকেটগুলো হাতে তুলে দেওয়া হয়। সাথে যে ফার্স্ট হয়েছে তাতেই পুরস্কারটা দেওয়ার জন্য সাত্তার মিয়াকে সেই ছেলেটার নিজের মুখে যেন নামটা বলে এবং তার হাতে যেন পুরস্কারটা তুলে দেয়। সেই জন্য প্রিন্সিপাল স্যার তাকে অনুরোধ করে মাইক্রোফোনটা হাতে নিয়ে আবার বলে ওঠে, এই ভার্সিটির এবার যে ফার্স্ট হয়েছে তাকে আমি মঞ্চে আসার জন্য অনুরোধ করছি এবং আমি অ্যানাউন্সমেন্ট করে দিচ্ছি। সেই নামটি হলো ফারুক ইবনে ফারুক হাসান। নামটা বলে এবং শুনে বেশ বিচলিত হয়ে যায় সত্তার মিয়া।
কেননা এই নামটা যে তার সুপরিচিত। অন্যদিকে ফারুক দৌড়ে এসে উপস্থিত হয় সেখানে এবং শুনতে পায় তার নামটা। স্টেজের দিকে না তাকিয়ে সোজা দৌড়ে স্টেজের উপরে দাঁড়িয়ে যায়। তারপর সামনে কি আছে তার দিকে না তাকিয়ে বলে ওঠে, দেরি হওয়ার জন্য আসলে একটা কাজে ফেঁসে গিয়েছিলাম। সাত্তার মিয়া তো সামনের দিকে তাকিয়ে হতবাক চোখে তাকিয়ে আছে। কেউ কোনো কিছু বলছে না বলে দেখে ছেলেটির দিকে তাকায়। ছেলেটিও তো সেদিকে তাকিয়ে, কেননা তার বাবা দাঁড়িয়ে আছে। তার বাবাকে দেখে কি বলবে কোনো কিছু ভেবে পায় না। এই যে তার বাবা সাত্তার মিয়া, তার কোনো কিছু না ভেবে ছেলেকে জড়িয়ে ধরে চোখের পানিগুলো ছেড়ে কাঁদো কাঁদো গলায় বলে ওঠে, তুই বাড়ি ফিরে গেলি না কেন? তোকে না দেখতে পেয়ে তোর মা অসুস্থ হয়ে গেছে। তোকে না দেখতে পেয়ে তুই কেন ফিরে গেলি না? আমি জানিস তোকে কত খোঁজার জন্য কত লোক পাঠিয়েছি, কেউ তোর খোঁজ খবর দিতে পারেনি, আর তুই এখানে নিজেকে লুকিয়ে রেখেছিস। ফারুক কি বলবে কোনো কিছু ভেবে পায় না। তবুও ফারুক নিজেদের কষ্টটাকে চেপে হালকা মৃদু হেসে বলে ওঠে, আসলে যে হারিয়ে যায় তাকে খুঁজে পাওয়ার যায়, আর যে নিজে থেকে লুকিয়ে ফেলে তাকে হাজারো খুঁজেও খুঁজে পাওয়া যাবে না তাকে। কোনো কিছু বুঝে ওঠে না। হঠাৎ করে স্টেজে এসে তানিয়া বলে ওঠে, এসব কি হচ্ছে? আমি তো কিছুই বুঝতে পারছি না। ফারুক, উনি তোমাকে চেনে কি করে? উনি কি হয় তোমার? কি হলো, চুপ করে আছো কেন? কথা বলছো না কেন? আমার প্রশ্নের উত্তরগুলো দাও। ফারুক কোনো কথা বলল না। পিনপিন নীরবতায় বিরাজ করছে। চারিদিকটা যেন কালো অন্ধকারের মেঘে ছড়িয়ে গেছে। কেউ কোনো কিছু বলে না, এক দৃষ্টিতে তাকিয়ে আছে সাত্তার মিয়া তার ছেলের দিকে। অবশেষে ফারুক বলে ওঠে, উনি আর কেউ না, মনে হচ্ছে আমার বাবা, যাদেরকে ছেড়ে আমি এই ভার্সিটিতে চলে এসেছি নিজেকে প্রতিষ্ঠিত করব বলে। আপনারা কিছু বুঝতে পারছেন না তাই না, যে তানিয়া আর ফারুকের মধ্যে মিল হলো কি করে, তাই না? গল্পের সাথে থাকুন, সবটা খুলাসা করে দেব। তানিয়া বলে ওঠে, উনি দেশের একজন টপ বিজনেসম্যান, আর ওনার ছেলে তুমি। কি করে হতে পারো? 2 বছর ধরে তুমি এখানে আছো, তুমি আমাদের কাউকে কোনো কিছু বলনি। ফারুক কোনো কথা বলে না। ফারুককে কোনো রকম কথা বলতে না দেখে তার বাবা এবার মাইক্রোফোনটা হাতে নিয়ে সবাইকে শান্ত হতে বলে। তারপর সবার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে কিছুক্ষণ নীরবতার মধ্যে দিয়ে কেটে যায়। নীরবতা ভেঙে এবার বলে ওঠে সাত্তার মিয়া, সবার উদ্দেশ্যে আমি কিছু কথা বলতে চাই। ও আমার ছেলে ফারুক। কিছু ব্যক্তিগত কারণে ওকে আমি বাড়ি থেকে বের করে দিয়েছিলাম, কিন্তু ওকে আমি আমার সাথে করে আবার বাড়িতে নিয়ে যাব। আজকে আমার ছেলে আমার মাথাটাকে উঁচু করে দিয়েছে, গর্বে আজ আমার বুকটা ভরে গেছে। আমি ওকে বাড়ি থেকে বের করে দিয়েছিলাম এই কারণে, আর বলেছিলাম যেদিন সে প্রতিষ্ঠিত হতে পারবে এবং মানুষের মতো মানুষ হতে পারবে, সেদিন যেন সে আমাদের এই বাড়িতে ফিরে আসে। আজকে আমার ছেলে ওয়ার্ল্ডের টপার হয়েছে, একজন সে প্রতিষ্ঠিত ব্যক্তি। আমার ছেলেকে আজকে এই পর্যায়ে দেখে বুকটা আমার আনন্দ করে যাচ্ছে। সবার দোয়া কামনা করি যাতে আমার ছেলের ভবিষ্যৎ সহ আমিও আমার ছেলের দেশের ভবিষ্যৎ এবং গরিব দুঃখী মানুষের পাশে থাকতে পারি। সবাই কানাঘুষো শুরু করেছে, কেউ কোনো কথা বলে না। তানিয়া আবার বলে ওঠে, ফারুক, তুমি আমাকে মিথ্যা কথা বলছো। তুমি আমাদের সকলকে মিথ্যা কথা বলেছো। যাই হোক, আঙ্কেলকে নিয়ে আগে আমাদের বাড়িতে যাবে, তারপর তোমাদের বাড়িতে আমিও যাব। কিন্তু আমি কোনো কিন্তু শুনতে চাই না, যেটা বলছি সেটাই ফাইনাল। আপনি চলুন আমাদের সাথে আমাদের বাড়িতে, সেখানে কিছুক্ষণ রেস্ট নিয়ে আপনাদের বাড়ির উদ্দেশ্যে রওনা দেব। ওকে, ঠিক আছে আম্মা, তুমি আমাদের বাড়িতে যেতে চাও তো যেতে পারো, সমস্যা নেই, যেহেতু তুমি আমার ছেলের বন্ধু হও। ওকে, ঠিক আছে আঙ্কেল। তারপর সেইখান থেকে তাদেরকে নিয়ে চলে যায় তাদের বাড়িতে। সেখানে গিয়ে অনেক কথা বলে, আড্ডা দেয়, খাওয়া দাওয়া করে। এক পর্যায়ে ফারুক বলে ওঠে, বাবা, তোমাকে একটা কথা বলেই রাখি, তানিয়া আমার বন্ধু নয়, আমার ভালোবাসা। ওকে আমি বিয়ে করে আমার ঘরের লক্ষ্মী করতে চাই। এত ভালো কথা, মেয়েটাকে আমার পছন্দ হয়েছে। তোর পছন্দ মানে আমার পছন্দ, ওকে বাড়িতে নিয়ে যা। তোর আম্মু কি বলে দেখ, বাড়িতে অনেকদিন না যাওয়ায় তোর আম্মু তোর টেনশনে অসুস্থ হয়ে গেছে। শুধু আমি একা না, আমার সকল বন্ধুগুলো মিলে যাবে। ফারুকের কথায় সম্বোধন জানায় সামাদ আলী। অনেক কথাবার্তার পরে তারা রওনা দেয় তার নিজের শহরের উদ্দেশ্যে। কয়েক ঘন্টা জার্নির ফলে পৌঁছে যায় তাদের নিজের গন্তব্যের উদ্দেশ্যে, অর্থাৎ ফারুকদের বাড়িতে। সেখানে গিয়ে মায়ের সাথে সাক্ষাৎ করে। ফারুককে দেখে তার মা কেঁদে ফেলে জড়িয়ে ধরে, কাঁদতে থাকে আর কাঁদতে কাঁদতে বলে, খিরে বাবা,
তুই এতদিন কোথায় ছিলি, কিভাবে ছিলি? এই মাটাকে কি একবারও দেখতে আসবি না? এই তুই আমাকে ভালোবাসিস? আমি মরে গেলে তোর হয়তো কষ্ট হবে না, তাই না রে? ফারুক তার মায়ের মুখে এরকম কথা শুনে কেঁদে ফেলে, জড়িয়ে ধরে বলে, না মা, আমি তোমাকে খুব ভালোবাসি। যেদিন বাবা আমাকে বের করে দিয়েছিল বলে আজকে আমি প্রতিষ্ঠিত হতে পেরেছি। হয়েছে হয়েছে, তোকে আর নাটক করতে হবে না, অনেক নাটক করেছিস। তুই যদি ভালোবাসিস তাহলে আমাকে ছেড়ে যেতি না। আচ্ছা বাবা, এই মেয়েটা কে রে? সামাদ মিয়া কোনো কথা বলতে না দিয়ে তাদেরকে ভিতরে নিয়ে যায়। তারপর এক এক করে সেখানে গিয়ে কী কী ঘটেছিল সবগুলো খুলে বলে, একসাথে সবাইকে মিলে। এটা বলে যে ফারুকের প্রিয় ভালোবাসার মানুষ হচ্ছে তানিয়া এবং তানিয়াকে পছন্দ করেছে। তার মা পারিবারিকভাবেই তাদের বিয়ে দেওয়া হবে, দুই পরিবারের মতামত নিয়ে। আপনারা ভাবছেন হঠাৎ কি এমন হলো যে দুইজনের মধ্যে ভাব বেড়ে গেল? চলুন তাহলে শুনে আসি কি করে তাদের মধ্যে বন্ধুত্ব থেকে ভালোবাসা আর ভালোবাসা থেকে বিয়েতে রূপান্তরিত হতে চলেছে তাদের জীবন কাহিনী। দিনটা ছিল মঙ্গলবার, সময়টা ছিল সন্ধ্যা 7টার পরে। রাস্তা দিয়ে ভিড় থাকলেও খানিকটা সুমসাম ছিল। শপিং মল থেকে মার্কেট করে বাসায় ফিরছিল ড্রাইভারের গাড়ি করে। দাঁড়িয়ে হঠাৎ রাস্তায় কিছু বাজে বখাটে ছেলে পেলে তাকে আটকায়, বিরক্ত করে, অনেক খারাপ খারাপ কথা বলে, গায়ে হাত দেয়, মারার চেষ্টা করে। তার পাশ দিয়ে বাইক নিয়ে যাচ্ছিল ফারুক, দেখতে পায় একটা মেয়েকে অনেকে মিলে ডিস্টার্ব করছে। এটা দেখে সে সেখানে যায়, দেখতে পায় এটা আর কেউ না, তার সেই প্রিয় মানুষ। তাই সে হিরোদের স্টাইলে গিয়ে সবাইকে এক এক করে মারতে থাকে। এক পর্যায়ে কেউ একজন বাড়ি মারাতে হাতটা কেটে যায়, তবে সবাইকে মেরে একাকার করে দেয়। তারপর সেখান থেকে ফোন নাম্বার নেওয়া, রাত জেগে কথা বলা, একে অপরকে সময় দেওয়া, বন্ধুত্ব তৈরি করা, বন্ধু থেকে একে অপরের প্রতি ভালো লাগা, তারপরে ভালো লাগাটা তৈরি করে কাছে আসা, কাছে আসাটাকে উপেক্ষা করে এক নতুন সম্পর্কের আবার ধরে ভালোবাসা। ভালোবাসাটাকে পরিবর্তন দেওয়ার জন্য এখন বিয়ের পর্ব। পারিবারিকভাবে